আমাদের আজকে তো আমরা জানি, সবাই যারা জয়েন করেছি সবাই আমরা জানি যে আজকে আমাদের বিখ্যাত মানিক বন্দ্যোপাধ্যায় জন্মদিন। এবারে জন্মদিন জেনারেলি যারা আজকের দর্শক যারা পার্টিসিপেট করছেন তারা জানেন যে যে জন্মদিনগুলো খুব বেশি রকম ভাবে পালন করা হয়, আমরা দেখতে পাই না খুব একটা বেশি যে মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনও পালন করা হচ্ছে। আজকে ওনার 113তম জন্মদিন, যদি আমি না ভুল বলে থাকি। উনি বোধহয় 1908 সালে জন্মেছিলেন, তো তাই ক্যালকুলেশন তাই দেখায়। আমরা ঠিক করলাম যে আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন 19th of May, সেদিন আমরা ওনার জন্মদিনটাকে পালন করতে চাই। তো আমরা দেখলাম যে একটা ওনারই গল্প নিয়ে যদি আমরা আলোচনা করি, গল্প পড়া হয়, তাহলে বাঙালির মধ্যে যেই উন্মাদনাটা আছে বা উনি যেই উন্মাদনা তৈরি করেছিলেন সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। তো আমরা we invited one of our very close friend, সুব্রত সিনহা। সুব্রতকে যারা জানেন, এখানে অনেকে আছে যারা জানেন, চেনেন, তারা জানেন যে ও সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ায়, অধ্যাপনা করে সেন্ট জেভিয়ার্স কলেজ রঘুনাথপুরে ক্যাম্পাস, যেটা সেন্ট জেভিয়ার্স কলেজের আছে, সেখানে সুব্রত ইনভলভ এবং সেখানে সুব্রত পড়ায়। সুব্রতর ইন্ট্রোডাকশন পারমিতা করিয়ে দেবে, এটা আমি যাচ্ছি না, কিন্তু আমি বলে দিলাম আমাদের আজকে যিনি এইটাকে হেল্প করে দিচ্ছেন সেটা সুব্রত সিনহা। আপনারা দেখতেই পাচ্ছেন সুব্রতকে। তো আমাদের মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প একটা পড়া হবে, যেটা অনুরাধা বৌদি বললেন যে আমরা তো আর সব গল্প পড়িনি, তাই আমরা হয়ে রয়েছি গল্প শোনার জন্য। শাহানা ম্যামও বললেন যে সব কাজ ফেলে এসেছি, কারণ গল্প শোনার একটা বিশাল অ্যাট্রাকশন সবসময় বাঙালির মধ্যে আছে, সেটার অ্যাডভান্টেজটা আমরা এই ওয়েবিনারে নিতে চাই। তো গল্প তো শুরু হবে, কিন্তু ওয়াই মানিক বন্দ্যোপাধ্যায়, এটা একটা পয়েন্ট আছে। পয়েন্টটা একটুখানি ভালো থেকো সাইড থেকে যদি একটু বলে দিই, সেটা হচ্ছে ভালো থেকো। আপনারা জানেন যে একটা মেন্টাল হেলথ নিয়ে কাজ করা বা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা একদল লোকজন এখানে রয়েছে। তো সেই জন্য আমরা জানি যে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখার মধ্যেও একটা মানসিক ব্যাপার নিয়ে উনি ডিল করেছেন এবং বিউটিফুলি ডিল করেছেন। সেই জন্য ওই এই লেখকের জন্মদিনে আমরা ইন্টারেস্টটা স্পেশাল ভাবে নিলাম যে গল্প এবং তার সঙ্গে সেই সাইডটাতেও যদি কিছু আলোচনা হয়, এবং আলোচনাটা যে আমরা করব তা কিন্তু নয়, আলোচনাটা করব আমরা সবাই যারা প্রায় 46 জন জয়েন করে গেছেন। সবাইকে আমাদের অনুরোধ, সবাইকে ইনভিটেশন, যে যেরকম ভাবে আপনারা পার্টিসিপেট করতে চান সেভাবেই করবেন। দুটো তিনটে ছোট্ট ছোট্ট জিনিস যেগুলো বলতেই হয় ওয়েবিনারে, সেটা বলে রাখি যে যখন সুব্রত কথা বলবে বা পারমিতা কথা বলবে, তখন আমরা বাকিরা সবাই মিউট স্টান্সে চলে যাব। যদি কারোর উত্তর দিতে হয় বা প্রশ্ন করতে হয়, তাহলে তখন সে আনমিউট করবে, এবং আনমিউটটা করবে তখনই যখন আমাদের যিনি পড়ছেন তিনি কথা বলছেন না, যাতে কোনো ক্রিস ক্রস না হয়। তো সেই জিনিসটা মাথায় রেখে আমরা কাজ করব। তবে আমাদের সবাইকে রিকোয়েস্ট, আপনারা যদি মেসেজ করে দেন, সেই মেসেজ থেকে পারমিতা, কথাকলি, সুব্রত নিজে ওরা পড়ে নিয়ে অ্যাকর্ডিংলি আলোচনার মধ্যে ঢুকে যাবে। অতএব আলোচনা করতে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু যেন ইন্টারঅ্যাক্টিভ বেশি আমাদের কথা না বলি, কারণ আমাদের তো মাত্র 1 ঘন্টার প্রোগ্রাম। সো আমি হ্যান্ড ওভার করে দিচ্ছি পারমিতার কাছে প্রোগ্রামটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। পারমিতা, প্লিজ টেক অন। শুভ সন্ধ্যা। আজ মে 1908। আজকের দিনে মানিক বন্দ্যোপাধ্যায়ের আবির্ভাব। তাকে শ্রদ্ধা জানাতেই আজ আমরা এই আন্তর্জাতিক পরিসরে মিলিত হয়েছি। আরও একটি কারণে আজকের দিনটি স্মরণীয়। 1961 এই আজকের দিনেই আসামের কাছাড় জেলার শিলচর রেল স্টেশনের সামনে মাতৃভাষা বাংলাকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়ার দাবিতে 11 জন যুবক যুবতী পুলিশের গুলিতে প্রাণ দিয়েছিল।
ভাষার জন্য শহীদ সেই 11 জন সৈনিককে আজ আমরা প্রণাম জানাই। এই মে মাস অনেকেরই আবির্ভাব মাস, তবু যে দুজনের কথা না বললেই নয়, তাদের একজন সিগমন্ড ফ্রয়েড এবং আরেকজন কার্ল মার্কস। এই দুজনই কেন না মানিকের সঙ্গে তাদের এক গভীর সম্পর্ক। দুজনেই নিজেদের মতো করে বিচ্ছিন্নতা নিয়ে ভেবেছেন। অবদমিত স্মৃতি, ইচ্ছা, আবেগ নিরন্তর টানাপোড়েনে কেমন করে বিচলিত করে তোলে মানব মনকে আমাদের, তেমনি আমাদের সমাজও তাতে বিচলিত হয়। খোলামেলা কথা বলতে পারাটা তখন খুবই প্রয়োজনীয় হয়ে ওঠে। মানিক বন্দ্যোপাধ্যায় তার আয়াসসাধ্য আত্মশিক্ষণে মানব জীবনের সমস্যা সংকটের ভাবনায় যেমন ব্যক্তি মানুষকে গুরুত্ব দিয়েছেন, তেমনি সমাজের সংকটকেও দেখেছেন। আমরা সকলেই জানি মানিক গল্প লেখেন। মানুষ গল্প বলতে চায়, গল্প বলার জন্য ব্যাকুল হয়ে থাকে। বই থেকে, স্মৃতির শ্যাওলা থেকে তুলে এনে মানুষ গল্প বলে। সম্প্রতি একটি বই পড়ছিলাম কেরালার মুদুক জনগোষ্ঠী বিষয়ে। তাদের জীবিকা প্রধানত বনজঙ্গল থেকে ফল আর কন্দমূল সংগ্রহ করা। সারাদিন তারা সেই সব জোগাড়েই ব্যস্ত থাকে। তারপর সন্ধেবেলা ঘরে ফিরে এলে পরিবারের এক বৃদ্ধা গল্প বলতে বসেন, আর সেই সময় চারপাশে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। আগুন জ্বালানোটা যেন এই গল্প অনুষ্ঠানের এক আবশ্যিক শর্ত। আমরা এটুকুই ভাবলাম আর ভেতরে গেলাম না। গল্প বলা আর শোনা, তা নিয়ে আড্ডা এক পারস্পরিক বিনিময়। আদ্যিকালের এই ধারা, তা কোভিড আচ্ছাদনে ঘেরা পৃথিবীতে কি একটুখানি আরাম দিতে পারে আমাদের? এমনই এক ভাবনা থেকে আজকের এই উপস্থাপনা। আর গল্প কথক হয়ে আমরা যাকে আমাদের সঙ্গে পেয়েছি, তিনি আমাদের বন্ধু অধ্যাপক সুব্রত সিনহা, সেন্ট জেভিয়ার্স অটোনমাস কলেজ রাঘবপুর ক্যাম্পাসের বাংলা বিষয়ে বাংলা সাহিত্য ও ভাষা নিয়ে পড়ান। সুব্রতদার আসল চর্চার জায়গা নানান ধরনের সংগ্রহে তার মুন্সিয়ানার পরিচয় আমরা জানি। স্কুল অফ কালচারাল টেক্সট অ্যান্ড রেকর্ডস, যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং আর্কাইভ অ্যান্ড রিসার্চ সেন্টার অফ মিউজিওলজিতে তিনি কর্মরত ছিলেন। পেন্টিং, ফটোগ্রাফি, মিউজিক তার নেশা। সুব্রত সিনহা মানুষের জন্য কিছু করার জন্য খুব উদ্গ্রীব হয়ে থাকে, তা মানুষের মন হোক, সমাজ হোক। এমন এক মানসিক সৈনিককে আজ আমরা পেয়েছি। ভালো থেকোর পক্ষ থেকে সুব্রত সিনহাকে স্বাগত জানাই। সুব্রতদা, তোমাকে এই প্ল্যাটফর্মে স্বাগত জানাই। তুমি আমাদের আজকের গল্পকথক, গল্প নিয়ে আড্ডা পরিচালনার জন্য তোমাকে স্বাগত। অনেক ধন্যবাদ পারমিতা, কিন্তু একটু ওভারলি জেনারাস হয়ে গেছে ইন্ট্রোডাকশনটা। রিয়েলি আই ডু নট ডিজার্ভ ইট, বাট থ্যাংক ইউ ভেরি মাচ। শিলচরের শহীদদের কথা এলো, ফ্রয়েডের কথা এলো, মার্কসের কথা এলো এই মাসে। আজকেই কিন্তু আরও একজনের জন্মদিন। আমার শুনতে শুনতে সেটাও মনে পড়ছিল, সেটা আজকে হোচিমিনের জন্মদিন। সম্ভবত মানিক প্রসঙ্গে সেটাও একটা মনে রাখবার মতো কথা বটে। 1890 আজকের দিনে জন্মেছিলেন হোচিমিন। যাই হোক, একটু আগে আমরা যখন শুরু করবার আগে কথা বলছিলাম, তখন মানিকের লেখা নিয়ে যে কত লেখা, সত্যি আমাদের সত্যি সবসময় মাথায় থাকে না সবটা। তার কারণ মানিক লিখেছেনও অনেক। যে গল্পটা আজকে আমি পড়ব সেটা মানিকের খুব জনপ্রিয় গল্পগুলোর মধ্যে পড়ে না। আমার নিজের দৃঢ় বিশ্বাস এটা পড়ে না, তার কারণ গল্পের তো
একটা আখ্যানের দিক আছে, একটা নির্মিতির দিক আছে। নির্মিতির দিকটা থেকে মানিক এমন কিছু হয়তো এখানে করার চেষ্টা করছেন যা জনপ্রিয়তার পক্ষে অনুকূল নয়। ভালো থেকোর আমন্ত্রণে এই গল্পটা বাছার সেটাও হয়তো একটা কারণ, মানে আমার নিজে যখন মনে হচ্ছিল। কিন্তু কেন যে, একটা কথা শুধু একটু মনে করতে চাইবো, এই গল্পটা মানিকের কিন্তু একেবারে অবহেলিত গল্প নয়। এই গল্পটা প্রকাশিত হয়েছিল প্রথমে, খুব ইন্টারেস্টিং, সাময়িক পত্রের জন্য লেখা গল্প এটা নয়। এটা প্রকাশিত হয়েছিল সুধাকান্ত চৌধুরীর সম্পাদনায় নতুন লেখা বলে একটি সংকলনের অন্তর্ভুক্ত হয়, তার প্রথম খণ্ডের অন্তর্ভুক্ত হয় 1353 অগ্রহায়ণে। যেটা খুব ইন্টারেস্টিং, তার ঠিক আগে শারদ সংখ্যায়, বিভিন্ন পত্রিকার শারদ সংখ্যায় মানিক লিখেছেন আরো 9খানা গল্প। এটা অগ্রহায়ণ, শারদ সংখ্যা, একটি ক্ষেত্রে আশ্বিন সংখ্যা বলা হচ্ছে। আমি একটু আপনাদের গল্পগুলোর নাম বলি। রাসের মেলা শ্রাবণ, খতিয়ান, চক্রান্ত, চালক, টিচার, ছিনিয়ে খায়নি কেন, 51বর্তী, প্রেমিক এবং সমানুভূতি। এর মধ্যে প্রেমিক আর সমানুভূতি গ্রন্থিত হয়নি। এবং বক্তা, এই এতগুলো গল্প, 9খানা গল্প বিভিন্ন শারদ সংখ্যায় প্রকাশিত হচ্ছে, মানে যুগপৎ এইগুলো লিখছেন একসঙ্গে পাশাপাশি। তার ঠিক পরে, তার 2 মাস পরে প্রকাশিত হচ্ছে অগ্রহায়ণে। তবে এটা গ্রন্থ, ফলে এক্স্যাক্টলি আমার ধারণা হয়তো বাকি গল্পগুলোর সঙ্গে একেবারেই সমসাময়িকই তার রচনা। এবং এই গল্পগুলো মিলিয়ে আরো কিছু গল্প সহ পরের বছর 1353 মানে 1946, বুঝতেই পারছেন, পরের বছর স্বাধীনতার বছরে প্রকাশিত হচ্ছে গল্পগ্রন্থ খতিয়ান। এইটি খতিয়ান গল্পগ্রন্থের অন্তর্গত। এটাও আর একটা কারণ, এই অগাস্টের আগে বা পরে সেটা আমি খুব সুনিশ্চিতভাবে এই গল্পগ্রন্থের ক্ষেত্রে তথ্যটা পাইনি যে স্বাধীনতার আগে বেরোচ্ছে না পরে বেরোচ্ছে, স্বাধীনতার বছর বেরোচ্ছে নিশ্চিত। সেটাও একটা কারণ যে খতিয়ান বই থেকেই একটা গল্প বেছে নেওয়ার। আজকের দিনে এই স্বাধীনতার 75 বছর দেখিয়ে আমরা যখন দিকে দিকে মানুষ না খেয়ে আছে, বেঁচে থাকার জন্য লড়ছে, তখন এই স্বাধীনতারই কি বলবো, স্মারক সেন্ট্রাল ভিস্তা তৈরি হচ্ছে। ফলে সেটাও একটা কথা মাথায় ছিল যখন খতিয়ান থেকে বাঁচছি, তার কারণ সত্যি এই 1946-47 এই সময়টাকে ধরে আছে। যে গল্পটা পড়বো তার নাম গুন্ডামি। আমার ধারণা, খুব অদ্ভুতভাবে হলেও, আমাদের চেনা জগৎকে মনে করিয়ে দেবে এবং খুব সুখকর ভাবে নয়। আমার ধারণা এই গল্পটা পড়তে পড়তে আমার মনে হচ্ছিল, আমার ধারণা আমাদের অনেকেরই মনে হতে পারে, ঘরে বন্ধ হয়ে থাকাটা হয়তো খুব খারাপ জিনিস নয়, কিন্তু মানিক পড়লে সেটা মনে হওয়ার কথা নয়, নিশ্চয়ই মনে হবেও না, সেখান থেকে বেরিয়েও আসবে। কিন্তু এই দুঃসহ পরিস্থিতির মধ্যে আর একটা দুঃসহ ন্যারেটিভই আমরা শুনব, গুন্ডামি। ট্রাম এলো মানুষ বোঝাই। গাড়ি দাঁড়াবার আগেই শান্তা লক্ষ্য করেছে লেডিস সিট খালি নেই একটিও। ঠেলে ঠুলে উঠে কোনো রকমে দাঁড়াবার একটু স্থান হতে পারে, তবু শান্তা এই ট্রামেই উঠে পড়ল। এ সময় এখানে আজকাল লেডিস সিট প্রায় খালি থাকেই না। সে আশায় থাকলে কটা ট্রাম ছেড়ে দিতে হবে ঠিক নেই, তার চেয়ে উঠে পড়াই ভালো। মেয়েরা কেউ হয়তো কিছু দূর গিয়ে নেমে যেতে পারে, পুরুষেরা হয়তো কেউ সিট ছেড়ে দিতে পারে,
দুজনের বেঞ্চের একজনের এ সুমতি হলে অন্যজনের মনে যাই থাক আর যাই মনে হোক, তারও আসন ছেড়ে উঠে না দাঁড়িয়ে উপায় থাকে না। শান্তা তখন প্রথমে ভিতরের দিকে জানলা ঘেঁষে বসবে, তারপর এ ভদ্রতা যিনি করেছেন তাকে ডেকে পাশের জায়গা দেখিয়ে বলবে, আপনি বসুন। যদি কেউ ভদ্রতা করে। মেয়েদের জন্য রিজার্ভ সিটের ব্যবস্থা হবার পর থেকে কি যেন হয়েছে পুরুষদের। কদাচিৎ এ ভদ্রতা পাওয়া যায়। ভদ্রঘরের মেয়ে দাঁড়িয়ে আছে টের পেয়েও একান্ত উদাসীনের মতো মুখ করে ঠায় বসে থাকে। ওরকম ভাব করে বলেই বিশ্রী লাগে শান্তার। যদি একেবারে গ্রাহ্য না করত, সচেতন হয়ে না উঠত, কিছুই মনে করতো না সে। তবু এরা শুধু ভদ্রতা না করেই ক্ষান্ত, কত লোক যে বিশ্রী অভদ্রতাও করে ভিড়ের সুযোগে। মেয়েদের কাছে সেই অভদ্রতার এমন বিবরণ শান্তা শুনেছে যে রক্তে তার আগুন ধরে গেছে। ব্যাপারটা কল্পনা করতে গিয়ে চুপচাপ বিনা প্রতিবাদে সে অপমানরা কি করে সহ্য করে গিয়েছে শান্তা ভেবে পায়নি। ভিড়ে অত লোকের মধ্যে বিচ্ছিরি ব্যাপার নিয়ে হাঙ্গামা করতে ওদের নাকি লজ্জা করে। লজ্জা? মানুষের কুৎসিত নির্লজ্জতা সয়ে যাওয়া, মেনে নেওয়া লজ্জাবতী লতাশয়। ধিক। মাঝে মাঝে ট্রামে মানুষের অসভ্যতার পরিচয় শান্তাও অবশ্য পেয়েছে, কিন্তু সেসব খুব সামান্য, তুচ্ছ ব্যাপার। অন্যায়টুকু ইচ্ছাকৃত কিনা সে বিষয়েও যথেষ্ট সন্দেহের অবকাশ থেকেছে। ভদ্রবেশধারী মানুষগুলির মধ্যে কে দোষী তাও সবসময় সে ঠিক করতে পারেনি। মাধবী, অনুপমা আর শোভার মতো অপমান যদি তার যুক্ত একদিন, একজন হোক আর 5 জন হোক, তৎক্ষণাৎ সে বুঝিয়ে দিত সেই বজ্জাত গুন্ডাদের যে সব বাঙালি মেয়ে নিরীহ গোবেচারী নয়, হাঙ্গামা বাঁধাতে, মজা টের পাইয়ে দিতে ভয় পায় না, দ্বিধা করে না, এমন মেয়েও আছে। ট্রামে বাসে মেয়েদের প্রতি এক শ্রেণীর লোকের পশুর মতো আচরণের বিরুদ্ধে শান্তার মনের তীব্র প্রতিবাদ প্রায় এই আফসোসের রূপ নিয়েছে যে অন্তত একটা পশুকেও উপযুক্ত শাস্তি দেবার সুযোগ তার জুটল না। সব দিন সমান যায় না। এতদিন পরে সুযোগ তার আসে আজ। ট্রামে উঠবার প্রায় সঙ্গে সঙ্গে লেডিস সিটের কাছাকাছি গিয়ে যখন দাঁড়িয়েছে, ভিড়ের জন্য যে নয়, তাতে এতটুকু সংশয়ের অবকাশ থাকে না। এ ইচ্ছাকৃত কুৎসিত হস্তক্ষেপ। ফুঁসে উঠে শান্তা ঘুরে দাঁড়ায়। দোষী হবে একজন, সম্ভবপর দুজনের মধ্যে। একজন মাঝবয়সী ভদ্রলোক, গায়ে চাদর, গলায় কমফর্টের জড়ানো, মাথার ছোট ছোট করে ছাঁটা চুলে সিঁথি প্রায় নেই বললেই চলে, কিন্তু সযত্নে আঁচড়ানো। গোঁফদাড়ি চাঁচা, মুখে গম্ভীর বিষাদ, চোখ হয় রাত জাগার জন্য নয় অসুখের জন্য নিষ্প্রভ। তার পাশে দামি গরম কোট গায়ে এক যুবক, মাথার রুক্ষ চুল বাতাসে উঠছে, চোখে চশমা, মুখের ব্রণের দাগ, আর ভদ্র জীবনযাপনে ভদ্র মানুষের মুখে যে একটা মৃদু বা কমনীয়তার আবরণ পড়ে, তার বদলে দুর্দান্ত বিশৃঙ্খল জীবনের ছাপ। তাকানিটাও স্পষ্ট আর উদ্ধত। রোগাটে গরম হলেও গায়ে বেশ জোর আছে বলে মনে হয়। ভদ্র জীবন যাপনে যেমন হয় না, শরীরটাও সেরকম শক্ত। বাঁ হাতে কাগজে মোড়া একটা বোতল ধরে আছে, মদের কিনা কে জানে। ডান হাতটা কোটের পকেটে ঢোকানো, কোটের পকেটে হাত ঢুকিয়ে রেখে বোতল ধরা বাঁ হাতের কবজি দিয়ে রডটা চেপে ট্রামের দোল সামলাচ্ছে। খালি হাতে রডটা ধরেনি কেন অনুমান করতে যেন কষ্ট হবে শান্তার। ক্রুদ্ধ হয়ে শান্তাকে ঘুরে দাঁড়াতে দেখেই যে সে হাতটা পকেটে ঢুকিয়েছে, দোষ গোপন করার চেষ্টায়, বোকাও তা বুঝতে পারে। ডান হাতে ছেলেটির বাঁ গালে শান্তা সজোরে চড় কষিয়ে দেয়। তার চশমাটা ছিটকে পড়ে। পরক্ষণে শোনা যায় কার পায়ের চাপে চশমার কাঁচ ভাঙার শব্দ। বজ্জাত গুন্ডা কোথাকার। শান্তা গর্জন করে বলে, তোমাদের জন্য মেয়েরা ট্রামে চলাফেরা করতে পারবে না? আরোহীদের দিকে সে মুখ ফেরায়, ভিড়ে ঠেলাঠেলি হয়, কিছু মনে করি না, কিন্তু ইচ্ছে করে মেয়েদের গায়ে হাত দেবে, বজ্জাতি করবে, আপনারা তো সয়ে যাবেন চুপচাপ। খুব একচোট মারধর চলে। হইচই হাঙ্গামার হদিশ পেয়েই ড্রাইভার ট্রাম থামিয়ে দেয়। লোকটির হাত থেকে কাগজ মোড়া বোতলটা পড়ে ভেঙে যায়, ছড়িয়ে পড়ে অ্যান্টিসেপটিক ওষুধের তীব্র গন্ধ। বাঁ হাত দিয়ে সে আঘাত ঠেকিয়ে আত্মরক্ষার চেষ্টা করে,
ডান হাতটি কোটের পকেট থেকে বার করে না। পাশ ফিরে ঘুরে দাঁড়িয়ে পকেটে ভরা ডান হাতটা মেয়েদের প্রথম বেঞ্চ আর ট্রামের সাইডের কোণের দিকে আড়াল করে রেখে এক হাতে যতটুকু পারে ঠেকিয়ে মার খাবার ইচ্ছেটা তার অদ্ভুত মনে হয়। মুখে সে প্রতিবাদ করে যায় অবিরাম, নাক আর মুখ থেকে যখন রক্ত বার হতে থাকে তখনও। কাছে গিয়ে তাকে মারতে না পেরে একটি ছেলে এক প্রৌঢ় ভদ্রলোকের হাতের লাঠি ছিনিয়ে নিয়ে তার মাথায় বসিয়ে দেয়। কপাল বেয়ে রক্ত গড়িয়ে আসে। মারমুখ মানুষগুলিকে তখন শান্তাই থামিয়ে দেয়, আর মারতে সে বারণ করে সবাইকে, চেঁচিয়ে বলে যথেষ্ট হয়েছে, এবার ছেড়ে দিন। কিন্তু কথা তার কেউ কানে তোলে না। লোকটাকে একবার মেয়েদের বেঞ্চের উপর পড়ে যাবার উপক্রম করতে দেখে শান্তা জোর করে কয়েকজনকে ঠেলে দিয়ে তাকে খানিকটা আড়াল করে দাঁড়ায়। তখন মার বন্ধ হয়। ট্রাম আবার চলতে আরম্ভ করে। দেখা যায় মেয়েদের দুটি বেঞ্চই খালি। হাঙ্গামার সূত্রপাতে 4 জন ভদ্রমহিলায় ভয় পেয়ে নেমে গেছেন। চাদর গায়ে মাঝবয়সী সেই ভদ্রলোকটিকেও গাড়িতে দেখা যায় না। তার অন্তর্ধান অবশ্য কারো খেয়ালে আসে না। শান্তা বসে। অন্য বেঞ্চে বসে 2 জন পুরুষ। অপরাধী লোকটি সেইখানে ঠেস দিয়ে দাঁড়িয়ে বাঁ হাতে রুমাল বার করে মুখের রক্ত মুছতে থাকে। এদিক ওদিক থেকে তার কাছে ছিটকে আসে টিটকিরি আর মন্তব্য। সামনের সিট থেকে অনেকে মুখ ফিরিয়ে তার দিকে তাকায়, শান্তাকেও দেখে নেয়। 3টি বন্ধু, এক আপিসেরই কেরানি হবে তারা 3 জন, আর চোখে শান্তার দিকে চেয়ে চেয়ে কি যেন বলা বলি আর হাসাহাসি করে নিজেদের মধ্যে। ট্রাম চলে, 2-4 জন নামে, 2-4 জন ওঠে। দাঁড়িয়ে যারা বসবার জন্য ওত পেতেছিল তারা সুযোগ পাওয়া মাত্র ঠেলে ঠুলে বসে পড়ে। হয়তো শুধু 2-3 মিনিটের জন্যই। আপিসক্রান্ত দেহে একটু বসেই যেন টিকিটের দাম উসুল করে আর ন্যায্য অধিকার আদায় করে আনন্দ লাভ করতে চায়। তারপর লোক নামে বেশি, ওঠে কম। গাড়িতে ভিড় কমতে কমতে শেষে বসবার লোকের অভাবে 2-4টে সিট খালি পড়ে থাকে। একটা পার্ক পেরিয়ে যায়, মঠ এগিয়ে আসে। শান্তা উঠে ঘন্টা বাজাতে হাত বাড়িয়ে অভাবনীয় আঘাত পেয়ে বনে যায়। এত মার খেয়ে আর এত লজ্জা পেয়েও লোকটা এই গাড়ি থেকে প্রথম সুযোগেই নেমে পালিয়ে যায়নি। পিছনের লম্বা বেঞ্চের শেষ প্রান্তে বসে সে সিগারেট ধরবার চেষ্টা করছে। ডান হাতটা বার করেছে পকেট থেকে। হাতের কবজি থেকে আঙুল পর্যন্ত মোটা ব্যান্ডেজে মোড়া। ওর বাঁ হাতে ওষুধের বোতল ছিল, হাতটা ছিল রডে ঠেকানো। ব্যান্ডেজ বাঁধা ডান হাতটা ছিল কোটের পকেটে। কি সর্বনাশ! শান্তার হয়ে কন্ডাক্টর ঘন্টা মারে। কলের পুতুলের মতো শান্তা নেমে যায়। মনে তার পড়ে যায় তারই সেজো মামার কথা। 7-8 বছর যার কোনো খোঁজ খবর সে রাখে না। ট্রামের সেই চাদর গায়ে বিষণ্ণ গম্ভীর মাঝবয়সী ভদ্রলোকের মতো ছিল তার সেজো মামার বাইরের রূপ। ধীর স্থির ভদ্র, জীবন সংগ্রামে আহত শান্ত যোদ্ধার মতো। কিন্তু কি বিকৃত ছিল তার মন, কি বজ্জাত সে ছিল! গল্পের মাঝখানে কথা বলতে ইচ্ছে করে না, কিন্তু এই গল্পের অনেকগুলো পরত আমাদের চেনা। কি আশ্চর্যভাবে মানিক সেগুলো চিনেছিলেন। মানিক আমাদের মনে করিয়ে দেন শান্তারও জেন্ডার হ্যারাসমেন্টের প্রথম পরিচয় ব্যক্তিগত জীবনে নিকটাত্মীয়ের কাছ থেকে, সেজো মামা। এখনো এটাই বাস্তব যে হ্যারাসমেন্টের ঘটনার অধিকাংশই পরিচিত মানুষের মধ্যে থেকে ঘটে। আমি গল্পে ফিরে আসছি। এই মানে গল্পের আখ্যানের মধ্যে এই ছোট ডিটেলটা খুব আশ্চর্যভাবে চলে আসে বলে আমার মনে হয়। ওই একটা মুহূর্তের মধ্যে যে লোকটাকে দেখেও অবিশ্বাস করেনি ছেড়ে শান্তা, যে মুহূর্তে সে নিজের ভুল বুঝতে পারে সেই মুহূর্তে সেই লোকটা নয়, তার সেজো মামার কথা তার মনে চলে আসে। গল্পে ফিরে আসছে। মাটির সঙ্গেই শান্তা মিশিয়ে যেত, যদি অবশ্য মার খাবার পর এক গাড়ি লোকের সামনে নিজের নির্দোষিতার অকাট্য প্রমাণ উপস্থিত করে মানুষটা শান্তাকে মাটির সঙ্গে মিশিয়ে দিত।
কেন সে তা করেনি শান্তা ভেবে পায় না। হয়তো খেয়াল হয়নি, ঢাবাচাকা খেয়ে গিয়েছিল, হয়তো ভেবেছিল ওই অন্ধ উচ্ছ্বসিত উত্তেজনার সময় মানুষের সামনে যুক্তিতর্ক হাজির করা বৃথা। ব্যান্ডেজ বাঁধা হাতটা প্রমাণস্বরূপ সামনে ধরলে কেউ ধরে মুচড়ে দিতে পারে, এ ভয়টাও হয়তো ছিল। কারণ যাই থাক, ওরকম বিপদ ঘটেনি বলে, সকলের কাছে তাকে মরতে হয়নি বলে, লজ্জা আর অনুশোচনার সঙ্গে মাটির সঙ্গে মিশিয়ে দেবার মতো না হোক, লজ্জা তার খুব তীব্রই হয়েছে। পরিত্রাণের বেঁচে যাবার স্বস্তিও সে অনুভব করে। সব শুনে অনুপমা বলে, মাগো কি গোয়ার মেয়েই তুই ছিলি, আমি হলে। গতকালও এ প্রশংসায় শান্তা গর্ববোধ করত। তার কাণ্ড কল্পনা করেই অনুপমার মুখে মেয়েলিপনার সঞ্চার দেখে মনটা তার বিরক্তিতে ভরে যায়। শোভা বলে, ছি ছি, ছেলেটার জন্য এমন মায়া হচ্ছে ভাই। মায়া? তার কি মায়া হয়নি? ভুল করেছে বোঝার আগেই তো মায়া হয়েছিল তার, সেই তো থামিয়ে দিয়েছিল সকলকে, নইলে আরো মার খেয়ে মরে যেত না লোকটা। এরা তাকে মায়া করতে শেখাচ্ছে। মাধবী বলে, ক্ষমা চাওয়া উচিত ছিল তো, যখন জানতে পারলি ও বেচারার কোনো দোষ ছিল না। ক্ষমা? ক্ষমা কি চাওয়া যেত? উচিত হতো ক্ষমা চাওয়া। আগেও সে ক্ষমা চাওয়ার কথা ভেবেছে, বাড়ি ফিরে আবার কথাটা মনে মনে নাড়াচাড়া করে, বন্ধুদের ব্যাপারটা বলে, ওদের সঙ্গে আলোচনা করে মনটা হালকা করার জন্য আপিসের কাপড় বদলেই অধীর আগ্রহে সে ছুটে গিয়েছিল ওদের কাছে। কিন্তু ওরা যেন আরো বিগড়ে দিয়েছে তার মনটা, তার ভুলটাকে তালগোল পাকিয়ে দাঁড় করিয়ে দিতে চেয়েছে মস্ত বড় অমার্জনীয় অপরাধে। ভুল সে করেছে বিশ্রী, অতি শোচনীয় হয়েছে তার ভুলটা, তাকে সে অস্বীকার করছে। তবু ভুল তো ভুল ছাড়া আর কিছুই নয়। ভুল যখন হয়ে গেছে, উপায় কি? ওদের কাছে না গিয়ে সুধীর বা অশোকের সঙ্গে আলোচনা করলে ভালো হতো। ওরা পুরুষ মানুষ, ব্যাপারটা ঠিকভাবে নিতে পারত, ওরা এমন করে তাকে দমিয়ে দিত না। মাধবীর শখের চাকরি অনু আর শোভা কিছুই করে না, দরকারও নেই। তার চাকরি প্রয়োজনের খাতিরে, বাপের আয়ে সংসার চলে না, ওরা তাকে মনে মনে অবজ্ঞা করে। মাধবীর চাকরি করায় আদর্শ, গর্ব, গৌরব সব আছে, কিন্তু তার চাকরি করার কোনো বৈশিষ্ট্য নেই। দরকারের জন্য, অভাবের জন্য বাধ্য হয়ে চাকরি করাতে বাহাদুরি কি আছে কোনো মেয়ের? মেয়েদের সম্মান রাখার রোগটাও তার নিছক গোয়ার্তুমি, পাগলামি। আমার এই রিজনিং গুলো ফ্যাসিনেটিং লাগে। শান্তা নিজের ভুলটাকে কিভাবে তার নিজের একেবারে বৃত্তিগত পরিচয়ের সঙ্গে মিলিয়ে নিতে চায়, খুব ইন্টারেস্টিং। আচ্ছা, আমি গল্পটা পড়ি। কিন্তু ক্ষমা চাওয়া, দোষ করে ক্ষমা চাইতে শান্তা কখনো দ্বিধা করেনি। এক্ষেত্রে কি সে নিয়ম খাটে? অতকাণ্ডের পর অজানা অচেনা একটা মানুষকে কি বলা যেত, আমায় ক্ষমা করুন, আমি ভুল করেছি? সেটা কি ব্যঙ্গের মতো শোনাতো না, ন্যাকামির মতো? তাছাড়া যেরকম রুক্ষ, কঠোর, উদ্ধত চেহারা ছেলেটার, মনের অবস্থাও যেরকম থাকা খুব স্বাভাবিক ছিল তার পক্ষে, ক্ষমা চাইলে রাগের মাথায় যদি কিছু করে বসতো, বলে বসতো। বিনা দোষে অত মার খেয়ে, ওরকম লাঞ্ছনা আর অপমান পেয়ে ক্ষমা চাইলেই সব ভুলে ক্ষমা করা কি কারো পক্ষে সম্ভব? রাত্রে ঘুমিয়ে শান্তা স্বপ্ন দেখে, হু হু করে ট্রাম চলেছে মাঠের মধ্যে, ট্রামের ভেতরে বাইরে অন্ধকার, মাধবী, অনু আর শোভা ছাড়া আর কেউ নেই গাড়িতে। তার সর্বাঙ্গে ব্যান্ডেজ বাঁধা, নড়বার চড়বার ক্ষমতা নেই, তাকে নিচে শুইয়ে রাখা হয়েছে। ট্রামের ঝাঁকুনিতে গড়িয়ে গড়িয়ে সে দরজার দিকে চলতে থাকে। চিৎকার করে ওদের ডাকতে গিয়ে গলায় আওয়াজ হয় না, সরতে সরতে দরজা দিয়ে গড়িয়ে চলন্ত ট্রাম থেকে সে পড়ে যাবার উপক্রম করে। একটা উৎকট আতঙ্কে তার ঘুম ভেঙে যায়। রাত্রে ভালো ঘুম না হওয়ার জন্য পরদিন হৃদয় মন একটু ভোঁতা থাকায় ঘটনাটা পিছিয়ে যায় কয়েক ঘন্টার চেয়ে অনেক বেশি দূর অতীতে, গুরুত্ব অনেকটা কমে যায়। বাপ মা ভাই বোনের টানাটানির সংসারের বাস্তবতা আজ তার বড় ভালো লাগে। আপিসে যেতে পথে সাথী পায় পছন্দসই পুরনো একজন চেনা মানুষকে, অনেকদিন যার সঙ্গে দেখা হয়নি। আপিসে সময়টা কাটে ভালো। আপিসের একটি মেয়ে বলামাত্র রাজি হয়ে তার সঙ্গে সিনেমা দেখে রাত করে বাড়ি ফেরে। বেশ ঘুম হয় রাত্রে।
এমনই সাধারণভাবে দিনগুলি তার কেটে যেতে থাকলে ট্রামের ঘটনাটা অল্প দিনের মধ্যেই তার স্মৃতির জাদুঘরে চলে যেত, বিশেষ স্থান পেত এইমাত্র। কিন্তু পরদিন থেকে ঘটনাটির জের চলতে থাকে দিনের পর দিন, জের টেনে চলতে থাকে দেহে মনে আহত ও লাঞ্ছিত অপরপক্ষ। বিকালে অফিস থেকে বেরিয়ে ট্রামের জন্য দাঁড়িয়ে আছে, যে ট্রামটা আসছে তাতে লেডিস সিট একটা খালি থাকবে কিনা ভাবছে। কোথা থেকে সে এসে দুহাত তফাতে দাঁড়ালো প্রতীক্ষারত কয়েকজনের মধ্যে, তার দিকে না তাকিয়ে। ডান হাতটি তেমনই ভাবে পকেটে ঢোকানো, মাথায় সরু এক ফালি বাড়তি ব্যান্ডেজ। সেদিন ট্রামে মার খাবার চিহ্ন। ট্রামে একটা লেডিস সিট খালি ছিল, শান্তা উঠল না। দাঁড়াবার জায়গা ছিল, সেও উঠল না। পরের ট্রামে শান্তার সঙ্গে সেও উঠল, শান্তার পর আরো দুজন পুরুষ যাত্রীর পিছনে। একটি অ্যাংলো মেয়ে নেমে যাওয়া পর্যন্ত শান্তা যতক্ষণ দাঁড়িয়ে রইল, দু তিনজন যাত্রীর ব্যবধান সে কমাবার চেষ্টা করল না। শান্তাকে আশ্চর্য ও খানিকটা নিশ্চিন্ত করে। প্রতি মুহূর্তে শান্তা অপেক্ষা করছিল সে তার গা ঘেঁষে এসে দাঁড়াবে আর কোনো রকম একটা প্রতিশোধ নেবে সেদিনকার লাঞ্ছনা। এরকম কোনো উদ্দেশ্য নিয়ে যে লোকটি ট্রাম স্টপেজে তার প্রতীক্ষায় দাঁড়িয়েছিল, শান্তা তাতে সন্দেহ ছিল না। ওর মতলবটা কি না জানা থাকায় অজানা আতঙ্কে তার বুকটা ঢিপঢিপ করছিল। কিন্তু সে কিছুই করল না। গাড়ির ভিড় কমে গেলে সামনের সিটে বসা, ব্যান্ডেজ বাঁধা হাতটি বার করে জানলায় রাখা আর শান্তার পিছু পিছু ট্রাম থেকে নামাকে যদি কিছু না করা বলা যায়। পিছু পিছু বাড়ি পর্যন্ত যাবে সন্দেহ নেই। এবার শান্তার মতলবটা টের পায়। তার বাড়িটা চিনবার জন্য ও আজ তার সঙ্গে নিয়েছে। ট্রামে এত লোকের মধ্যে কিছু করা তো সম্ভব নয়। আজ বাড়ি চিনে রাখছে, সুযোগ সুবিধে মতো একদিন শোধ নেবে। একটু এগিয়েই বাঁয়ে শান্তার বাড়ির রাস্তার মোড় ঘুরবার সময় মুখ ফিরিয়ে এসে দেখতে পায় লোকটি তার কিছু নেয়নি, ট্রাম স্টপেজেই দাঁড়িয়ে আছে। ভয় ভাবনা অস্বস্তি নিয়ে শান্তা বাড়ি ঢোকে। সেদিন আর বাইরে যায় না। বাড়িতে কিছু বলবে কি বলবে না ঠিক করতে করতে আর বলা হয় না। বাড়ির লোক বড় হইচই করে সামান্য বিষয় নিয়ে। পরদিন অফিস যাওয়ার সময় দেখা যায় যুবকটি ট্রাম স্টপেজে দাঁড়িয়ে আছে। আজ সে একা নয়, সঙ্গে একজন সমবয়সী যুবক, সুশ্রী চেহারা, পরিচ্ছন্ন বেশ, কাঁধে দামি শাল। অফিস টাইমে এখানেও ভিড় হয়, যদিও ডিপোটা হাতের কাছে। শান্তার পিছনে ওরা ওঠে। শান্তা লেডিস সিট পেরিয়ে সামনের দুটো বেঞ্চ পরে বসে। মাথা নিচু করে দুজনে তারা কথা বলে। ছেলেটির সঙ্গী মুখ ফিরিয়ে প্রায় বিস্ফারিত চোখে শান্তার দিকে তাকায়, আবার গভীর আগ্রহে তার কথা শোনে, আবার তাকায়। শান্তার সর্বাঙ্গে ঘুরে বেড়াতে আরম্ভ করে বিছা আর আরশোলা। ফিরবার সময় সে একাই সঙ্গে আসে। পরদিনও সঙ্গে যায় এবং আসে একাই। পরদিন যাবার সময় লোকটির সঙ্গে থাকে সুন্দরী এক তরুণী। সামনের শেষ বেঞ্চে দুজন বসে। তরুণী কথা শুনে লোকটির, কথা বলতে বলতে আঙুল দিয়ে লোকটি শান্তাকে দেখিয়ে দেয়। অকারণেই দেয়, কারণ গাড়িতে তখনও আর কোনো মেয়ে ওঠেনি। তরুণী বিস্ফারিত চোখে তাকায় শান্তার দিকে, লোকটির কথা শুনে আবার তাকায়। একটা আর্তনাদ থাকে শান্তার গলায়, ঢোক গিলতে পারে না, মাথা ঝিমঝিম করে। এমনই চলতে থাকে দিনের পর দিন। লোকটির মাথার ব্যান্ডেজ অদৃশ্য হয়, ডান হাতে ব্যান্ডেজের বদলে আসে পাতলা চামড়ার তেলে দস্তানা। কখনো একা, কোনোদিন একজন, কোনোদিন দু তিনজন সঙ্গী নিয়ে সে শান্তার সঙ্গে ট্রামে যাতায়াত করে। সঙ্গী থাকলে তারা গল্প শোনে আর শান্তাকে দেখে। ট্রামে পরিচিত কারো সঙ্গে দেখা হলে তাকেও সে গল্প শোনায়, সেও তাকায়। বাদ যায় দু এক বেলা, দু একদিন। শান্তার যে জ্বর ছাড়ে, তার আশা জাগে এবার হয়তো লোকটির স্বাদ মিটেছে, বিরক্তি জেগেছে এই একঘেয়ে নিষ্ঠুর খেলায়, মন গিয়েছে নিজের কাজে, এবার সে রেহাই পেল। কিন্তু আশা তার টেকে না। ট্রাম ছেড়ে শান্তা বাস ধরে। খানিক হেঁটে গিয়ে বাস ধরতে হয়। ঠিক দুদিন পরে বাসে তাকে দেখা যায়। আগে বোধহয় সে বাসেই যাতায়াত করতো, কারণ একা শান্তার সঙ্গে বাসে উঠলেও 4-5 জন পরিচিত লোককে সে শান্তাকে দেখিয়ে গল্প শোনায়। ওর নামটা শান্তা জেনেছে, অমূল্য। ট্রামে পরিচিত লোক ওকে দেখে ডেকে বলেছে, আরে অমূল্য যে। অনেক তফাৎ থেকেই হয়তো বলেছে, কিন্তু খানিক পরেই অমূল্য ভিড় ঠেলে হাজির হয়েছে তার কাছে। কানে কানে বলেছে তার চিরন্তন কাহিনী।
কিছু বলার নেই, কিছু করার নেই, কোনো অভদ্রতাই সে করে না। তার চেনাশোনা লোক যাদের সে শান্তার বাহাদুরির গল্প শোনায়, তারা ছাড়া ট্রামের অন্য কোনো আরোহী বোধহয় টেরও পায় না কি ভয়ঙ্কর ভাবেই সে উৎপীড়ন করছে গাড়ির একটি অসহায় মেয়ে। শান্তা প্রাণপণে চেষ্টা করে অমূল্যকে তুচ্ছ করতে, অগ্রাহ্য করতে। ধার করে ভালো শাড়ি পরে, প্রসাধনে বেশি মন দেয়, ট্রামে হয় বই পড়ায় ডুবে থাকার নয় নির্বিকার ভাবে বাইরে তাকানোর ভান করে। কিন্তু অমূল্যর আক্রমণ তো বাইরে নয়, একেবারে মনের ওপর। এই আক্রমণের বিরুদ্ধে সে কেন আত্মরক্ষা করতে পারবে? তার নিজের ভুল, তার নিজের অন্যায়ের গুরুত্ব অমূল্য তার কাছেই দিনের পর দিন বাড়িয়ে দিতে থাকে। সরি, একটুখানি ইন্টারভিউ করছি। এতক্ষণ পর্যন্ত প্রতিটি চিন্তায় শান্তা নিজের ভুলের কথা জানত। অমূল্যর এই একাধিক ক্রমে দিনের পর দিন এই ঘটনা ঘটিয়ে চলার পর আজকে এই একটা নতুন জিনিস শান্তার চিন্তনের মধ্যে যোগ হয়। তার নিজের ভুল, তার নিজের অন্যায়ের গুরুত্ব অমূল্য তার কাছেই দিনের পর দিন বাড়িয়ে দিতে থাকে। এমন সৃষ্টি ছাড়া রাগ আর প্রতিহিংসা সহজে জাগে কারো মধ্যে? নিজের শত অসুবিধা তুচ্ছ করে এতকাল কেউ কি এমনভাবে প্রতিশোধ নেবার চেষ্টা করে যেতে পারে সামান্য কারণে? কত বড় ঘা খেলে মানুষের মন এভাবে বিগড়ে যায়, জীবন পণ করে এভাবে চালিয়ে যায় প্রতিশোধের সাধনা, ভাবলেও মাথা ঘুরে যায় শান্তার। একদিনের খেয়ালে, একদিনের গোয়ারতুমিতে একটা মানুষকে সে খেপিয়ে দিয়েছে। এত বড় অপকাজকে ভুল বলে উড়িয়ে দিলে চলবে কেন? সব দোষ তার। অমূল্য যদি আজ প্রকাশ্যে তার গালে চড় কষিয়ে দিয়ে তার অমার্জনীয় অপরাধের কথা সকলকে শোনায়, মুখ বুজে তাকে সে শাস্তি মেনে নিতে হবে। প্রসাধন ভেদ করে শান্তার মুখের বিবর্ণতা স্পষ্ট হয়ে ওঠে। বারবার বইয়ের পাতা থেকে বা বাইরের রাজপথ থেকে তার উদ্ভ্রান্ত দৃষ্টি অমূল্যর দিকে গিয়ে পড়ে। মাথা তার ঝিমঝিম করে আসে। সপ্তাহ পাঁচেক পরে একদিন তারা দুজন সামনে পিছনে জানলা ঘেঁষে বসে ট্রামে চলেছে। দ্বিতীয়বার ট্রাম থামতেই উঠলেন ডাক্তারি কালো ব্যাগ হাতে প্রৌঢ় ভদ্রলোক, আটা প্যান্ট ও ঢিলে কোট পরা। শান্তাকে পেরিয়ে যেতে গিয়ে থামলেন, পিছনের তিনজন অগ্রগামী যাত্রীকে ঠেকিয়ে রেখে। আপিস যাচ্ছিস বুঝি? হ্যাঁ জ্যাঠামশাই, আপনি ট্রামে? পেট্রোল নেই তো জেঠিমা কাল সকাল থেকে 2টো পর্যন্ত কালীঘাট দক্ষিণেশ্বর করে বেড়ালো। কি করি, ট্রামে চেপেই রোগী দেখছি। তো চেহারা তো খারাপ কেন রে, অসুখ নাকি? না এমনি। পিছনের যাত্রীর তাগিদে এগিয়ে গিয়ে ভদ্রলোকই অমূল্যের পাশে বসেন। বলেন, অমূল্যজি, কি খবর, কেমন আছো? শান্তার বুকটা ধরাস করে ওঠে। ডাক্তার জ্যাঠামশাই অমূল্য চেনা মানুষ? অমূল্য বলে, ভালোই আছি। শান্তা পলকহীন চোখে তাকিয়ে থাকে। আত্মীয় স্বজনের মধ্যে এই মানুষটি চিরদিন তাকে বিশেষভাবে সাহায্য করে এসেছেন। অমূল্যের কাছে তার বীভৎস আচরণের বর্ণনা শুনে না জানি কি মনে করবেন। অমূল্যর কথা শুনতে শুনতে ডাক্তার জ্যাঠামশাইয়ের মাথাটা তার দিকে ঝুঁকে গেলে শান্তার চোখ ফেটে জল আসে। ডাক্তার জ্যাঠামশাই মুখ ফিরিয়ে তার দিকে তাকালে সে দুহাতে মুখ ঢেকে সামনের সিটের ওপর মুখ নামিয়ে রাখে। সন্ধ্যার পর কেদার ডাক্তার তাদের বাড়ি আসেন, তেমনই আটো প্যান্ট আর ঢিলে কোট পরে। তিনি ব্যস্ত মানুষ, কদাচিৎ বাড়িতে তার এরকম অযাচিত পদার্পণ ঘটে। বাড়িতে বেশ একটা সাড়া পড়ে যায়। শান্তা জানে ডাক্তার জ্যাঠা কেন এসেছেন, বাড়ির সবাইকে তার অপকর্মের কথা শোনাতে আর তাকে তিরস্কার করতে। শোবার ঘরে ঢুকে সে দরজা বন্ধ করে দেয়, টেবিলের কোণ ধরে দাঁড়িয়ে থাকে। মাথার ভেতরটা কেমন উল্টে পাল্টে পাক খেয়ে বেড়াতে থাকে। কেদার ডাক্তার ডাকতেই দরজা খুলে দেয়। কেদারের পায়ে তার হাত যেন আর্তনাদ করে ওঠে। আর কখনো আমি এমন করবো না ডাক্তার জ্যাঠা, কখনো করবো না। কেদার বললেন, তা ওরকম করো না করো সেটা তোমার খুশি। আমি শুনতে এলাম ও ছোড়াটা কি গুন্ডামি করেছে, কি সব বললো ভালো বুঝতে পারলাম না। পরদিন থেকে অমূল্য আর জ্বালাতন করে না শান্তাকে। তার জীবন থেকে সে একেবারে সরে যায় চিরদিনের জন্য। কয়েকদিন পরে স্বাক্ষরহীন একটা চিঠি পায় শান্তা। শ্রদ্ধাস্পদেষু, আপনার কাছে ক্ষমা ভিক্ষা করছি। ছেলেবেলা থেকে আমি একরোখা গোয়ার, কোনো রকম অন্যায় আমার সয় না।
কিন্তু আপনার ভুলটা যে অন্যায় নয় এটা আমি বুঝে উঠতে পারিনি। ট্রামে একজন আপনাকে অপমান করেছিল সত্যই, আপনি ভুল করে ভেবেছিলেন আমি সেই পাষণ্ড। আমি আগে বুঝিনি এরকম শত শত ভুল হওয়া ভালো, মেয়েরা যদি নিজেদের সম্মান বাঁচাতে আপনার মতো রুখে দাঁড়ান। আপনার কাজ ভুলি বা বলি কি করে, আমিও দোষী বই কি। গুন্ডারা মেয়েদের পথে ঘাটে অপমান করছে জানি, তবু যদি আমি আমার দু এক হাতের মধ্যে আমার কোনো মা বোনের লাঞ্ছনা জুটছে কিনা খেয়াল না রাখি, আমিও দোষী হব বই কি। আপনি ঠিকই করেছিলেন, আমিই ভুল করেছি। মেয়েদের সম্মান রাখার দায়িত্ব আমি ভুলে গিয়েছিলাম। অনেক অসভ্যতা করেছি, ক্ষমা করবেন। শান্তার উৎসুক চোখ ট্রামের এদিক ওদিক অমূল্যকে খোঁজে আজও। দেখা হলে একবার সে তাকে জানিয়ে দিত, মেয়েদের মান মেয়েরাই রাখতে জানে। পথে ঘাটে ২-১০টা রুগ্ন বিকারগ্রস্ত ইয়ার্কি টিটকিরি দিয়ে বা ভিড়ের মধ্যে খাবলা দিয়ে মেয়েদের মান কেড়ে নিতে পারে না। মানটা মেয়েদের গায়ের গয়না নয়, শুধু গায়েই থাকে না। খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ। এবারে বাকিটা আমাদের হাতে খুব বেশি সময় নেই, মানে আমার হাতে সময় আছে। আপনারা যদি গল্পটা নিয়ে খানিকক্ষণ কথা বলেন আমার খুব ভালোই লাগবে, আমি শুনবো। প্লিজ, বাকিটা আপনাদের হাতে পুরোটাই। কেউ তার ফিলিং নিয়ে কিছু কথা বলতে চাইলে বলতে পারেন এখন, যদি কেউ বলতে চান। কারণ প্রায় স্পেল বাউন্ড হয়ে গেছে গল্পটা শোনার পরে সবাই, ইনক্লুডিং আমি। আমার জানা গল্প নয়। তো কারুর যদি কিছু বলার মতো অবস্থায় কেউ থাকে তিনি বলতে পারেন এই সময়টায়। আনন্দদা প্রথমে বলছিলেন টেক্সট হিসেবে টাইপ করার কথা, আমি বলি কি তা না করে এমনিতেই আমরা লকডাউনে আছি, গলা শুনতে মুখ দেখতে ভালোই লাগবে, ফলে দয়া করে ক্যামেরা মাইক্রোফোন অন করে এখানেই বলুন, শুধু টাইপ না করে। আমি শুধু একটা কথা জিজ্ঞেস করছি, হ্যাঁ। গল্পটা কত সালের লেখা, কত বছর আগে, সেটা আমার ঠিক মিস করে গেছি। খুব অ্যামেজিং। 1946 লেখা, 1353 একটি গল্প সংকলন, নতুন লেখা বলে সাধনাকান্ত চৌধুরী মশাই ওনার সম্পাদিত, সেখানে প্রথম প্রকাশিত হচ্ছে। আর পরের বছর আরো অনেকগুলো গল্পের সঙ্গে খতিয়ান বলে গ্রন্থ প্রকাশিত হচ্ছে, তার অন্তর্ভুক্ত হচ্ছে 1947। সালটা মিস করে গেছি। একটা খুব ইন্টারেস্টিং মার্কার আছে, ওই যে এই তথ্যটা আমি খুঁজে বার করতে পারিনি, চেষ্টা করেছিলাম। সেটা হচ্ছে উনি বলছেন যে বোঝা যায় যে সেটা খুব ডিস্ট্যান্ট পাস্ট নয়। 1902 সালে কলকাতায় ট্রাম চালু হচ্ছে, তারপর এক সময় ইলেকট্রিকের ট্রাম চলছে। উনি বলছেন মেয়েদের জন্য সিট রিজার্ভ হওয়ার পরে থেকে পুরুষ যাত্রীদের ব্যবহারে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। বোঝা যায় যে 1946-এর খুব বেশি আগের কথা সেটা নয়। মানে অ্যাকচুয়ালি এই প্রসঙ্গটা মানিকের গল্পে বারবার আসছে। মানে এর কিছুদিন পরে আরেকটা গল্প লিখবেন ট্রামে বলে, সেখানেও ওই সিট রাখা, ছেড়ে দেওয়া, শিভালরির ভূমিকা, এইগুলো নিয়ে এই প্রসঙ্গগুলো আসবে। ফলে এটা একেবারে একক ইভেন্ট নয়, মানে এই প্রসঙ্গটা মানিকের গল্পে হয়তো রেকর্ডেড, কিন্তু এই আর কি 1946-এর গল্প। মেসেজ এসছে আর কি, চমকে এখনো কি সমসাময়িক, সেই আমার সেটাই মনে হচ্ছিল। মানে এক্স্যাক্টলি, হ্যাঁ এক্স্যাক্টলি। আমি সেটাই ভাবছিলাম বলবো যে আমারও পাবলিক ট্রান্সপোর্টে চড়া শুরু হচ্ছে 1976 সালে। তা 46 সালের যে ঘটনাটা আমি 76 সালে তার কিছু যে এক্সপিরিয়েন্স করেছি, সেটা যে উনি কি করে লিখে গিয়েছিলেন, এবং এই যে লাস্টের যে লাইনটা যে উনি লিখেছে যে মেয়েদের সম্মানটার গয়না নয়,
যে সেটাকে ছিনিয়ে নেওয়া যায়। এই যে মেয়েদের সম্মানের রূপ, যেটা আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখাতে আমরা বারবার করে তার মেয়েদের মধ্যে একটা স্বাধীন চেতা মন দেখতে পেয়েছি, তাদের রুখে দাঁড়ানোর একটা ক্ষমতা দেখতে পেয়েছি, বা তারা যে সাংসারিক প্রতিকূলতাগুলোকে ভেদ করেও তাদের পার্সোনালিটি, মানে তাদের চারিত্রিক যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো কিন্তু তারা কখনো ত্যাগ করেনি। এই ছোট গল্পটার মধ্যেও কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ের সেটা আমি খুঁজে পেলাম। আর এই গল্পটা সত্যি আমার পড়া ছিল না বা শোনা ছিল না, অসাধারণ লাগলো, আপনি খুব সুন্দর করে বলেছেন, এবং গল্পর চয়েসটাও খুব ভালো হয়েছে, খুব প্রাসঙ্গিক, খুব ভালো লাগছিল। খুবই ভালো লাগলো গল্পটা। আমার বন্ধুরা কেউ কেউ আমাকে বলেছিলেন, যে সাজেস্ট করেছিলেন, একজন বন্ধু মানে সেও খুব অসাধারণ গল্প বলেছিলেন, যে ছোট বকুলপুরের যাত্রী সত্যি পড়া যেত, বা ছিনিয়ে খায়নি, সরি, বা যাকে ঘুষ দিতে হয় পড়ার কথা। আমার নিজের মাথায় ছিল খতিয়ানেরই সম্ভবত সব থেকে বিখ্যাত গল্প ছিনিয়ে খায়নি কেন পড়ার কথা। তার কারণ আমরা জানি যে লকডাউনে কি পরিস্থিতি, এবং গত বছর আমফানের অভিজ্ঞতা আমাদের আছে, সম্ভবত আর কয়েকদিনের মধ্যে আরেকটা রকম ঘূর্ণিঝড়ের একটা পূর্বাভাস আছে। কি অবস্থা আবার হতে চলেছে আমরা সত্যি জানি না। ফলে আমার নিজের খুব মনে হচ্ছিল ছিনিয়ে খায়নি কেন যদি পড়া যায়, কিন্তু তারপরে মনে হলো খুব চেনা গল্পের থেকে অপেক্ষাকৃত একটু অপ্রচলিত গল্প, যেটা সত্যি অন্য ধরনের একটা কন্টেম্পোরারি ভ্যালু। এবং আমার মানে ভালো থেকোর এটা মাথায়, আমার যেটা খুব মনে হয় এই গল্পটা যে খুব জনপ্রিয় নয়, তার কারণ সত্যি এর মধ্যে শর্মিষ্ঠাদি ছিলেন, দেখলাম শর্মিষ্ঠাদি নিজে মানে দীর্ঘদিন এগুলো নিয়ে কাজ করেছেন। শর্মিষ্ঠাদি যদি একটুখানি কিছু বলেন খুব ভালো লাগবে, সত্যি বলছি। কিন্তু মানে আমার যেটা মনে হচ্ছিল যে আরো একটা কথা, এই গল্পটার মধ্যে মানিক যে একটা কাজ খুব করেন, যেটা মানে মানিকের গল্পে আমরা দেখি যে খুব আনইউজুয়াল লোকের সঙ্গে এক ধরনের এমপ্যাথাইজ করার প্রবণতা আমরা দেখতে পাই, মানে যেটা সত্যি বাংলা গল্পের পাঠকের যে ক্লাস পজিশন, দরপর্তা পাঠকের যে ক্লাস পজিশন, তার উল্টো দিকে দাঁড়িয়ে, সেটাই মানিকের ক্ষেত্রে একেবারে পিএস দ্য রেজিস্ট্যান্স বলা যায়। এখানে তা নয়, এখানে মানিক যেন অলমোস্ট একটা ব্রেকটিয়ান একটা এস্থেটিক পজিশন নেন, যেখান থেকে মানে যে মুহূর্তে কোনো একটা জায়গার সঙ্গে আমরা এমপ্যাথাইজ করার চেষ্টা করি, সেই মুহূর্তে একটা স্টপার্ড মোমেন্ট চলে আসে, সেই মুহূর্তে গল্প একটা বাঁক নেয়, এবং সেটা একটা খুব ক্রিটিক্যাল মোড। মানে প্রথমে যে মুহূর্তে আমরা শান্তার ট্রমাটাকে এমপ্যাথাইজ করার চেষ্টা করি, মানিক দেখান যেন বা তার মধ্যে একটা সমস্যা আছে, হ্যাঁ, এবং তারপরে যে মুহূর্তে আমরা এই অমূল্যের ঔদার্য বিষয়ে খুব মোহিত হয়ে যেতে থাকি, সে মুহূর্তে দেখিয়ে দেন যে অমূল্যর যে শিভালরি, তার মধ্যেও কোথাও একটা মেয়েদের সম্মানকে, মেয়েদের গয়না, something given, something to be added on and discarded at will, এরকম এক। ফলে এই যে এমপ্যাথির একটা মানে যে কোনো ওভারওয়েলমিং এমপ্যাথেটিক পসিবিলিটিকে, সেটাকে একটা আটকে দেওয়া, এটা আমার ফ্যাসিনেটিং টুল বলে মনে হয়। মাথায় একটা কথা আমি বলবো, এই জিনিস উপন্যাসে খুব অস্বাভাবিক নয়। উপন্যাসে এই ধরনের পলিফোনি আমরা দেখি, পাই, কিন্তু একটা ছোট গল্পের মধ্যে এইরকম একটা টেকনিক্যাল ন্যারেটোলজিক্যাল ট্রিক অ্যাপ্লাই করা, ট্রিক বলবো না, একটা ন্যারেটোলজিক্যাল পজিশন অ্যাপ্লাই করা, সেইটা আমার খুব খুব ফ্যাসিনেটিং লাগে। সেইটা আমার ছোট গল্পের ক্ষেত্রে আমরা জানি যে মানে পরের দিকের মানিক, উত্তরকালের গল্পের অনেক গল্প সংগ্রহের অনেকগুলো গল্পের ক্ষেত্রে পরের দিকের মানিকের ক্ষেত্রে এই ধরনের একটা পজিশনের দিকে একটা ঝোঁক দেখা যায়। তার একটা খুব আর্লি মোমেন্ট বলে আমার এই গল্পটাকে মনে হয়। সেইটা মানে ভালো থেকো মানে গল্প পড়তে এসে এই মানে আমাদের গল্প পাঠের, সাহিত্য পাঠের যে এমপ্যাথি ড্রিভেন যে নর্মেটিভ পসিবিলিটি, সেইটাকে মানিক কোথাও একটা কোয়েশ্চেন করেন কিনা, খুব খুব পজিটিভলি কোয়েশ্চেন করেন কিনা, সেইটা আমার এই গল্পটা পড়তে। এটাই আরেকজনও বলেছেন যে মানিকের এই মনোবিশ্লেষণও অসাধারণ,
হ্যাঁ মানে আমরা তো গল্পটা দেখছি, অথচ এই যে মনোবিশ্লেষণটা হচ্ছে হ্যাঁ সেটা হ্যাঁ অসাধারণ। সমর্পিতা গুপ্ত এটা লিখেছিলেন আচ্ছা, একদম প্রথম দিকে। থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি তাই। মানে মানে মানিক, এবং একটা জিনিস মানে এখানে পোস্টারেও পারমিতা ফ্রয়েডের একটা খুব অদ্ভুত জিনিস, মানে কিরকম দেখুন, মানিক ছোটদের জন্য লিখছেন। আমি এটা ভাবছিলাম একটুখানি, মানে ফ্রয়েডের সঙ্গে মানিকের সম্পর্কের কথা, ফ্রয়েড মার্কস দুটো আলাদা ফেজ, এরকম এক ধরনের ক্রিটিক্যাল ডিসকোর্স, একটা ক্রিটিক্যাল লাইন আছে, সেগুলো প্রায় অর্থহীন বলে মনে হয়। অনেক পরের দিকে মানিক ছোটদের জন্য, এটা মানিকের কিশোর রচনা সম্ভারের মধ্যে সংকলিত হয়েছে, শিল্প সাহিত্য সৃষ্টি কেন, শিল্প সাহিত্য সৃষ্টি কেন, এই প্রশ্নটা বলছেন। সেখানে মানে এই গল্পটা পড়তে গিয়ে আমার সেটা খুব মনে হয়। দেখুন, মানে পরের দিকে যখন নাকি খুব মার্কসিয়ান ফেজ মানিকের, তখনও মানিকের আইডিয়া অফ দ্য হিউম্যান মাইন্ড সেটা কিরকম। একটা সোজা প্রশ্ন করা যাক। মানিক লিখছেন, একজন কবি একটি অঙ্ক কষলেন এবং একটি কবিতা লিখলেন। ধরা যাক কবিতাটি এত ভালো হলো যে সেটিকে নতুন সৃষ্টি বলা যায়। অঙ্ক কষার কবিতাটি লেখা দুটি কাজেই কবিকে সচেতন বুদ্ধি খাটাতে হয়েছে, কিন্তু কবিতাটি লিখবার সময় দরকার হয়েছে একটা বাড়তি প্রক্রিয়া। সে প্রক্রিয়াটি হলো, প্লিজ নোট, সে প্রক্রিয়াটি হলো কবির সচেতন বুদ্ধির সঙ্গে তার সমগ্র চেতনার সহযোগিতা। এই যে লেয়ার্ড মাইন্ড, কি আশ্চর্যভাবে, মানে এই উচ্চারণ আরো অনেকটা পরে করছেন। 1942-এ এই সত্যি একেবারে ক্লাস পজিশনের কথা আছে। এই যে নিতান্ত প্রয়োজনের জন্য চাকরি করতে যে যায়, তার সম্ভ্রম নিয়ে কোনো জায়গা থাকার কথা কিনা, এমনকি সেই প্রশ্নও একটা সময় শান্তাকে পীড়িত করে। এই যে চেতনার লেয়ার্ড যে এক্সিস্টেন্স, লেয়ার্ড পসিবিলিটি গুলো সত্যি কি আশ্চর্যভাবে সচেতন মনের সম্মান, তার একটা, আমার এই জায়গাটা খুব ব্রেখটিয়ান বলে মনে হয় গল্পের ক্ষেত্রে। ব্রেখট ওই মেসিং আউট ডায়ালগের জায়গায় বলছেন না যে তোমরা রিয়ালিটিকে উপস্থাপন করছো, রিয়ালিটিকে, ওই ড্রামাটার্গ এবং অ্যাক্টর এদেরকে বলেন যে নাটকে রিয়ালিটি রিপ্রেজেন্টেড হচ্ছে, কিন্তু আমি তো রিপ্রেজেন্টেশনকে চাইছি না, আমি তো রিয়ালিটিকে চাইছি। এই নুয়ান্সড লেয়ার্ড জায়গাটা ছাড়া সত্যি বোধহয় রিয়ালিটির কাছে পৌঁছন, মানে সেটা থাকলে তখন সেই রিয়ালিটি সত্যি লিটারালি 55 বছর আগেকার রিয়ালিটি আমার আজকের রিয়ালিটি বলে মনে হয়। তুমি যেগুলো বলছো এক্স্যাক্টলি এগুলো কমেন্টে আসছে। শাশ্বতী বলছেন এখনো অতি বাস্তব। হ্যাঁ, সেই সত্যি সত্যি। সুদীপ্তাদি বলছেন খুবই প্রাসঙ্গিক, মানে ওই সেম কথাগুলো ঘুরে 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 আসছে। আর এখানে তো দেখতেই পাচ্ছ যে মহিলার সংখ্যাটা বেশি, আমাদের যেই ক্যাটেগরাইজেশনটা দেখো দর্শকের, সেই জন্য আরো দুটো সাইডটাও দেখা যাচ্ছে যে ঠিক যেটা গল্পে মানিক বলেছেন সেটাই যে কিরম ভাবে ঘুরে ঘুরে আসছে, কিভাবে লোকের মধ্যে ট্রিগার করছে সেটা তো দেখা যাচ্ছে একদম, মানে প্রত্যেকটা কমেন্টে দেখা যাচ্ছে, যারা বলছেন তাদের কথায় দেখা যাচ্ছে। সঙ্গমিত্রাদি যেরকম ভাবে বললেন যে আমি তো 20 বছর পরে প্রথম ট্রামে চড়েছি, কিন্তু তখনও আমার এক্সপিরিয়েন্সটা সেম, এবং ওইটাই ওনাকে খুব মানে দারুণ একটা আমাদের ভাষায় এন্থু দিয়ে দিয়েছে, যে মানিক বলছেন লাস্টে যে গয়নার মতো আমার সম্মানটা কেড়ে নেওয়া যায় না, that is satisfaction which the পাঠক gets. না, একই সঙ্গে আরেকটা জিনিসও কিন্তু বলছেন, শুধু কেড়ে নেওয়া যায় না তা নয়, এবং সেটা মানে শুধু কেড়ে নেওয়ার কথা নয়, এখানে গয়নার প্রসঙ্গটা আরেকটু গভীরভাবে দেখার আছে। এখানে গয়নার প্রসঙ্গটা আসছে এই অর্থে যে তা শুধু বাধ্যত অ্যাপ্লিকেবল বিষয় নয়। ভেবে দেখুন, অমূল্যর এই শিভালরাস জেস্চার যে মুহূর্তে এসে পৌঁছয়, সে মুহূর্তে মানে এতদিন পর্যন্ত
নিজেকে প্রায় শান্ত অপরাধী ভাবতে শুরু করেছিল, কিন্তু এই শিভালরাস জেস্টার যে মুহূর্তে এসে পৌঁছয় সে মুহূর্তে সে এটাও মনে করিয়ে দেয় যে এই জেস্টারের শিভালরি আসলে দাঁড়িয়ে আছে এতদিনের একটা প্যাসিভ অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে। ফলে এই যে একটা ডিপার realm of play, that also comes from power, যেটা হ্যারাসমেন্টের একেবারে ফান্ডামেন্টাল জায়গা। it comes from power, এই যে একটা ওভার্ট ডিসপ্লে অফ পাওয়ার এবং যেন একটা ওভার্ট ডিসপ্লে অফ শিভালরি, যে চিঠি দিয়ে ক্ষমা প্রার্থনা করা, মেয়েদের সম্মান রক্ষার দায়িত্বও যে আমার, এই যে একটা শিভালরাস আইডিয়া, একেবারে সেই মুহূর্তে কিন্তু সেটার বিরুদ্ধে রুখে দাঁড়ান। রূপক বাবু জিজ্ঞাসা করছেন গল্পটার নাম গুন্ডামি। খুব পার্টিনেন্ট টাইমে জিজ্ঞাসা করেছেন। এই যে গুন্ডামির এই লেয়ার গুলো, গুন্ডামি যে সত্যি কত দিক থেকে, তা যে শুধুমাত্র একটা ফিজিক্যাল অ্যাসল্টই যে শুধু গুন্ডামির একমাত্র জায়গা নয়, এটাও মানিক কিন্তু মনে করিয়ে দেয়। মানে এই যে আমি এইটাই বলতে চাইছি যে এই গল্পটার মানে যে কোনো মুহূর্তে, এই যে আনন্দদা যে মুহূর্তে এই বাহ্য গয়নার দেওয়া খুলে নেওয়ার এই এজেন্সিটার সঙ্গে এমপ্যাথাইজ করতে যাবেন, সেই মুহূর্তে গল্পটা দেখিয়ে দেবে যে it will be a stoppered empathy. It will necessitate a distanciation as well. আমার মনে হয় টেকনিক্যাল, মানে এই গল্পটা খুব জনপ্রিয় না হওয়ার একটা বড় কারণ আমার মতে এইটা, যে আমাদের এই এমপ্যাথি ড্রিভেন যে রিডিং, সেটাকে খুব সহায়তা করে না এই গল্পটা। এবং আমার মনে হয় শিল্প হিসেবে, মানে এক্সপেরিমেন্ট হিসেবে সেই জায়গাটাই এই গল্পের একেবারে একটা অসাধারণ, অসামান্য, খুব ইউনিক একটা জায়গা। তোমার বলা, তোমার সিলেকশন, সেগুলোর উপরেও বেশ কয়েকটা কমেন্ট এসে গেছে, সেগুলো বলা দরকার, কারণ দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এগুলোর মধ্যে আমার কোনো হাত নেই, গল্প মানিকের লেখা, আমি পড়েছি মাত্র। না, পড়া তো সবাই তো আর পড়ে না এইভাবে, যেরকম ভাবে লেখা রয়েছে। শান্তার ট্রাম যাত্রায় দিনের পর দিন মনের ইনডাইরেক্ট কষ্ট চমৎকার ভাবে আপনি তুলে ধরলেন। আপনার বলায় পুরো ছবিটা উঠে এলো। কুর্নিশ, যারা বলছে তারা তো তোমাকে চেনে না, সেটা তো তোমাকে মনে রাখতে হবে, কারণ এটাও আমাদেরকে শেখানো হয়েছে অ্যাপ্রিসিয়েশন হ্যাজ টু বি অ্যাকসেপ্টেড, দ্যাট ইজ অলসো পার্ট অফ দ্য গেম, দ্যাটস পার্ট অফ লাইফ। আরেকজন তুমি শর্মিষ্ঠাদিকে বলতে বলেছিলে, উনি লিখেছেন চমৎকার লাগলো, মানিকের প্রত্যেকটি গল্পই অনবদ্য। আজকের গল্পটিও শর্মিষ্ঠাদি কিন্তু শুধু কমেন্ট করলেন না, কিছু বললেন না। আমার মনে হয় শর্মিষ্ঠাদির কাছ থেকে আজকে একটু শুনতে পারলে ভালো লাগতো। হ্যাঁ, আপনি বলুন না, কাইন্ডলি বলুন না, এতবার করে সুব্রত রিকোয়েস্ট করছে, আপনি যদি একটু বলেন। হ্যাঁ, কারণ এই বিষয়টা নিয়ে শর্মিষ্ঠাদি মানে কয়েক দশক এই জায়গায় কাজ করেছেন। হ্যাঁ, শর্মিষ্ঠাদি অন করে, আমার কথা নয়, অন করেছেন, বলুন। আপনি কি বলছেন? কোনো কারণে বোধহয় শোনা যাচ্ছে না। মাইক্রোফোনটা আমার মনে হচ্ছে ওই মাইক্রোফোন হেডফোনটা বোধহয় প্রপারলি কানেক্টেড নয়, কানেক্টেড নেই। এই জায়গাটায় ওটা ঢোকানো রয়েছে, ওই জায়গাটা আমরা শুনতে পাচ্ছি না। আমার মনে হয় এটাকে শর্মিষ্ঠাদিকে কমেন্টে লিখে দিলে ভালো হয়, আমার মনে হয় উনি শুনতেও হয়তো পাচ্ছেন। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন, এবার শোনা যাচ্ছে। হ্যাঁ, আমার আসলে আমি এমন মন্ত্রমুগ্ধের মতো শুনলাম, এই গল্পটা পড়া ছিল না, আর মনে হলো যেন সেই 40-এর দশকের ট্রাম যাত্রাটা সারা কলকাতা জুড়ে, কর্মস্থল থেকে বাড়ি, বাড়ি থেকে কর্মস্থল, যেরকম ভাবে আমরা পড়েছি বা সিনেমাতে দেখেছি, সেই পুরো জার্নিটার মধ্যে দিয়ে গেলাম আর কি। সেজন্য সেই দিক থেকে আমার সত্যি আমার একটু অ্যাবজর্ব করতেও সময় লাগছে। গল্পটার এতগুলো পরত আছে যে চট করে কোনো রিয়াকশন দেওয়াও মুশকিল। যেটা আমি লিখেছিলাম যে প্রত্যেক যে কটা গল্প আমার পড়া আছে, অনেকগুলোই পড়া নেই, কিন্তু যে কটা আছে কোনোটাই কোনোটার মতো নয়, প্রত্যেকটাই এত অনবদ্য, এত ব্যতিক্রমী যে এবং এই এমপ্যাথির জায়গাটা আমার এখন জাস্ট একটা সম্পূর্ণ অন্য গল্পের কথা মনে হচ্ছে। এই গল্পটা বা এই ধরনের যে হ্যারাসমেন্ট, তার সঙ্গে সম্পর্ক নেই,
কিন্তু ওই এমপ্যাথির জায়গা থেকে আর কি আমি বলছি। গল্পটার নাম সম্ভবত হাত। হাত সেই গল্পতেও দেখা যাচ্ছে যে এই 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 একজন এই এই যৌথ পরিবারের একজন গৃহবধূ যার যার স্বামী খুব সম্ভব মারা গিয়েছেন, তিনি সেই বাড়ির বড় বৌদি। তো যাই হোক, তো সেই পরিবারে অনেকগুলি দেওর ইত্যাদি আছে এবং সে তার দীর্ঘদিন তিনি, আমার এখন ঠিক স্মরণে নেই তার স্বামী মারা গিয়েছিলেন অথবা তার স্বামী পঙ্গু হয়ে গিয়েছিলেন, দুটোর কোনো একটা, আমার আরেকটা গল্পের সঙ্গে একটু গুলিয়ে যাচ্ছে। তো যাই হোক, এবং তিনি এই পুরো পরিবারটাকে সেই অর্থে সংসারটা ধরে রেখেছেন বড় বউ হিসাবে, বাড়ির সমস্ত কিছু কাজ কর্ম, বহু লোকের সাংসারিক মানে হেসেল সামলানো সবকিছু ইত্যাদি। এবং সেই বাড়িতেই, বাড়িটা চলে, বাড়ির একটা মানে পারিবারিক প্রেস ছিল, ছাপাখানা, সেই প্রেসটা বাড়ির মধ্যেই ছিল। এবং সেই আগেকার প্রেসে যেমন হতো তার লেড মেশিন ইত্যাদি সবকিছু ওইখানেই ছিল। এবং তারপরে তার ছোট দেওরের সঙ্গে তার একটা সখ্যতা তৈরি হয়। এবং কিন্তু তারপরে একটা সময় দেখা যায়, একটা দিন একদম হঠাৎ দেখা গেল যে ওই ছাপাখানার ওই মেশিনের সামনে দাঁড়িয়ে দুজনে কথা বলছে, তারপরে তার দেওর বেরিয়ে গেল কাজে। এবং তারপর সেই বাড়ির বড় বউ যে কোনোদিন কোনো রকম ভুল কাজ কোনোদিনও করেনি, সবকিছুই ভীষণ সঠিক কাজ তিনি বরাবর করেছেন, তিনি হঠাৎ গিয়ে ওই লেদ মেশিনের মধ্যে তার হাত দুটো ঢুকিয়ে দিল এবং দুটো হাত কেটে বেরিয়ে গেল। তো অদ্ভুত একটা গল্প, মানে এই এই যে কিরকম ভাবে উনি এই এত কমপ্লেক্স একটা সাইকির জায়গাতে ঢুকে, এবং কোথাও কোনো মানে কোনো ওই এই গল্পতেও যেমন ওই গল্পতেও মানে সমস্ত গল্পতে কোথাও কোনো সেন্টিমেন্টালাইজ করার কোনো জায়গা নেই, উনি কোথাও কোনো বিশ্লেষণ দিচ্ছেন না, কোথাও কোনো জ্ঞান দিচ্ছেন না, কোথাও কোনো সারমাইজ করছেন না। আমার এই জন্যই বারবার ব্রেকটের কথা মনে হচ্ছিল এটা পড়তে গিয়ে। জাস্ট এই বাঁকটার সামনে এনে উনি দাঁড় করিয়ে দিলেন যে মহিলা তার হাত দুটো ঢুকিয়ে দিল এবং তার দুটো হাত কোন জায়গাটাতে পৌঁছলে একজন এটা করতে পারে একদম হঠাৎ। তো এই আর কি, এটাই মনে হলো। আর এই যে গল্পটা তুমি পড়লে সুব্রত গুন্ডামি, গল্পের নাম এবং গল্পটা দুটোই মানে সত্যি এত মানে আমি জানতামই না এই গল্পটা রয়েছে। সত্যি আজকে যে আমি আসতে পারলাম, এসে সত্যি আমি খুবই মানে অনেক ভাবনার খোরাক নিয়ে ফিরে যাব। থ্যাংক ইউ। আয়োজকদেরও অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা আজকের এই মানে গল্প পাঠের ব্যবস্থাটা করেছেন, এবং সুব্রত তোমাকেও বিশেষ ধন্যবাদ। একজন এখানে বিশ্বদীপ বাবু ট্রমার কথা বলছেন, আমি একটু কমেন্টস গুলোও দেখছিলাম, সত্যি মানে এবং এই যে রিট্রমাটাইজেশনের কথা বলছেন, যেটা সত্যি শান্তা তার শিকার হয়। আমার আরো একটা কথা এখানে মনে হচ্ছিল, যেটা যেটা আমার মানিকের গল্পে খুব অসাধারণ লাগে, মানে সত্যি হাউ টু ডিল উইথ ট্রমা, মানে সত্যি মানে সার্ভাইভারের ট্রমা এবং তার আশপাশের মানুষের, মানে যেভাবে এখানে শান্তার বন্ধুদের কথা, বান্ধবীদের কথা উঠে আসতে থাকে। একটা সময় শান্তা ভাবে বান্ধবীদের না বলে পুরুষদের বললে কি ভালো হতো, তারা কি একটু বেশি বুঝতে পারতো সিচুয়েশনটা। এই যে একটা রোম্যান্টিসাইজড নোশন অফ এমপ্যাথি বা নোশন, মানে যেখান থেকে এক ধরনের প্রথমে ক্রিটিক্যাল জায়গার ডিসগাইসে আলটিমেটলি একটা জাজমেন্টাল জায়গা তৈরি হয়ে যায়, যেটা সম্মুখীন সার্ভাইভারকে প্রতি মুহূর্তে হতে হয়। আমার মনে হয় মানিকের গল্পের বা উপন্যাসের এটা একটা খুব বড় জায়গা,
যে প্রতি মুহূর্তে এই ধরনের জাজমেন্টাল টেম্পারামেন্টের বিরুদ্ধে মানিক আমাদের সচেতন করে দেয় এবং সেই জায়গাগুলোকে ক্রিটিসাইজ করে। সেইটা আমার খুবই, বিশ্বদীপ বাবুর কথার প্রসঙ্গে সেটাও আবার আরেকবার মনে হচ্ছিল। একটা কথা পথিকৃৎ পণ্ডিত জানতে চেয়েছেন, এইটার উত্তর আমার মনে হয় আমার দেওয়ার থেকে ঠিক জায়গাতেই প্রশ্নটা পড়েছে আর কি। তার কারণ এখানে যারা আছেন উদ্যোক্তা যারা, তারা মনস্তত্ত্ব নিয়ে মন নিয়েই কাজ করেন। পথিকৃৎ জিজ্ঞাসা করছেন যে স্বপ্নের মধ্যে, শান্তার স্বপ্নের মধ্যে যেখানে সর্বাঙ্গে ব্যান্ডেজ জড়ানো শান্তা গড়াচ্ছেন ফ্লোরে, ট্রামের ফ্লোরে শুধু, সেখানে ট্রামটা একটা ফাঁকা মাঠের মধ্যে দিয়ে যায়। কেন ফাঁকা মাঠের মধ্যে, ফাঁকা মাঠের মধ্যে দিয়ে কেন ট্রামটাকে যায় শান্তার স্বপ্নে, এইটা ওর একটা প্রশ্ন। এটা যদি আপনারা কেউ একটু ব্যাপারটা অ্যাড্রেস করার চেষ্টা করেন, আপনাদের চিন্তা যদি বলেন। স্বপ্ন ব্যাখ্যার জন্য আমি আইডিয়াল লোক নই, এখানে আমার থেকে অনেক বেশি যোগ্য মানুষেরা আছেন। স্বপ্নের প্রসঙ্গে আমার মনে হচ্ছিল যে ফাঁকা মাঠের থেকেও আমার যেটা বেশি ইন্টারেস্টিং লেগেছে সেটা হলো এই যে ব্যান্ডেজ জড়ানো, কিরকম একটা আটোসাটো দমবন্ধ একটা পরিস্থিতি, অথচ কিরকম ওই ট্রামের ধাক্কায় একটু একটু করে আমি এগিয়ে যাচ্ছি এবং সেই দরজা দিয়ে যেন বেরিয়ে পড়ে যাওয়ার উপক্রম হচ্ছে। হ্যাঁ, কিরকম আমার মনে যে অ্যাসোসিয়েশনটা আসছিল সেটা বলতে পারি, লেখক কিভাবে বলেছে লিখেছেন তো জানি না, আমার মনে যে অ্যাসোসিয়েশনটা আসছিল যেন আমি সেই একটা করে কন্ট্রাকশন আসছে আর আমি বার্থ ক্যানালের ভেতর দিয়ে একটু একটু করে এগিয়ে যাচ্ছি, ভয় হচ্ছে তারপরে ওপারে গিয়ে পড়ে যাবো না তো, কেউ ধরবে তো, আমাকে হোল্ড করবে তো। এই হতে হতে যখন একদম ফাইনালিটিটা হবে সেই সময় ঘুমটা ভেঙে যাচ্ছে, মানে ওই অ্যারাউজালটা নেওয়া যাচ্ছে। ওইটা বেশি মনে হয়েছে। ফাঁকা মাঠটা জানি না, মানে ফাঁকা মাঠের কোনো অ্যাসোসিয়েশন আসছে না আমার। আসলে একটা খুব আমার একটা টেক্সচার, মানে মানিক বন্দ্যোপাধ্যায়ের among other things, মানে আনফরচুনেটলি থরো এডিশন, মানে তাও আমি আচ্ছা, আমার একটু এখানে এটাও বলার আছে যে আমি গল্পটা করেছি মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা সমগ্র, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি, তার ৬ষ্ঠ খণ্ড থেকে। এটা ৬ষ্ঠ খণ্ডটা প্রকাশিত হয়েছিল ২০০০ সালে। আর গল্প সংক্রান্ত যে তথ্যগুলো ইত্যাদি দিয়েছি, সেই তথ্যগুলো মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবনী, মালিনী ভট্টাচার্য, মানিক বন্দ্যোপাধ্যায় একটি জীবনী, সেটার একেবারে গত মাসে খুব সম্প্রতি তার পরিবর্ধিত সংস্করণ বেরিয়েছে, সেইটা আমি ফলো করেছি এবং সেখানে মানিকের প্রকাশিত যাবতীয় গল্পের একটা পূর্ণাঙ্গ তালিকা, পাবলিকেশন ডিটেল সহ সেটা প্রস্তুত করেছেন যুগান্তর চক্রবর্তী। সেইটা আমার খুব হেল্প করেছে। ওই যে গোড়ার দিকে তথ্যগুলো দিচ্ছিলাম যে কোন গল্পগুলো পাশাপাশি লেখা হচ্ছে, ইত্যাদি। এইখানে আমি একটা কথা, একটা জায়গায় ওই ট্রাম যখন যাচ্ছে, একটা জায়গা আমার মনে পড়ছে, গল্পের মধ্যে আছে, এই পাঠে আমরা দেখতে পাচ্ছি, মাস্ট সে এটার অন্তত আরেকটা পাঠ খতিয়ানে, মানে এর আগে যে মানিক বন্দ্যোপাধ্যায়ের আরেকটা রচনাবলী যেটা গ্রন্থাবলী থেকে বেরিয়েছিল, সেটা একবার দেখতে পারলে ভালো হতো। এছাড়া খতিয়ানের আলাদা করে পাঠ আমার চোখে কখনো পড়েনি। এখানে একটা জায়গায় বলা হচ্ছে যে ট্রামডিপোর আগে মঠ পেরোয়। এখন সেটা ট্রামটা মঠ পেরোয় না মাঠ পেরোয়, সেটা টাইপোগ্রাফিক কোনো জায়গা কিনা সেটা আমি জানি না। যদি মাঠ হয়, মানে মঠও হতে পারে, দক্ষিণের দিকে যদি আসতে থাকে অফিস পাড়া থেকে, খুব এক্স্যাক্ট মার্কারগুলো, লোকেশনগুলো আরেকটু খুঁজলে হয়তো বেরোবে, তাহলে সম্ভবত সেটাই সব থেকে আইসোলেটেড। যেটা খুব ইন্টারেস্টিং, কেন মাঠের মধ্যে দিয়ে সেই প্রসঙ্গে আমার যেটা মনে হচ্ছিল, স্যার শুভ্রাংশুবাবু প্রসঙ্গে বললেন যে সে কিন্তু নিজেকে ব্যান্ডেজড ফিল করে, সেই তার স্বপ্নে, তার ট্রামে কিন্তু তার বান্ধবীরাই শুধু রয়েছে, আর কেউ কিন্তু নেই, কোনো অ্যাপারেন্ট অ্যান্টাগনিজমের জায়গা কিন্তু সেখানে নেই। সে সব থেকে বেশি আঁটো ব্যান্ডেজড ফিল করে, দম আটকানো ফিল করে তার বান্ধবীদের উপস্থিতিতে।
আমার এটাও একবার মানে সম্ভবত আমার নিজের মস্তিষ্ক বিকৃত বলেই হয়তো মনে হয়, যেটা এই যে যেটা শুভ্রাংশুবাবু বললেন যে বাইরে বেরোলে মানে মানে এই স্বপ্নে অন্তত এই স্বপ্নের মধ্যে অন্তত শান্তার কাছে সব থেকে বড় ট্রমা অ্যাকচুয়ালি তার মোলেস্টেড হওয়ার মতোই বড় ট্রমা হয়ে দেখা দেয়, অ্যাকচুয়ালি ইকুয়ালি বড় ট্রমা হয়ে দেখা দেয় তার বান্ধবীদের জাজমেন্টাল হওয়াটা। ফলে আমি জানি, একদম সম্পূর্ণ একমত। ফলে আমি জানি না, সিচুয়েশন আমরাও প্রচুর শুনতে পাই আর কি। হ্যাঁ, ওই ঘটনাটায় তো ট্রমা হয়, তারপরে রিকারেন্ট রিট্রমাটাইজড হয় যখন অন্যেরা খুব অ্যাপারেন্ট খুব মানে প্যাথেটিক সিম্প্যাথি দেখানোর জন্য ব্যাকুল হয়ে এগিয়ে আসে, কিন্তু সিম্প্যাথির মোড়কে আসলে তারা জাজমেন্ট করতে থাকে এবং ওই ব্যান্ডেজ দিয়ে আষ্টে পৃষ্ঠে বেঁধে দেয় এবং পবিত্রতার মোড়কে বেঁধে দেওয়ার চেষ্টা করে, এই একা যাসনি, এই ওদিকে তাকাসনি, এই এসব করিসনি, তারা আমরা তো সবকিছু করে দেবো, তুই পারবি না, এইটার ভেতরে বেঁধে ফেলার চেষ্টা করে এবং তারা এটা অসভ্যতা, ওটা খারাপ, এটা নোংরামি, এইগুলো সব মানে ইম্পোজ করতে থাকে নানান রকম ন্যারেটিভ। ওই কমপ্লেনটাই কিন্তু আমাদেরকে বেশি শুনতে হয়। হ্যাঁ, এই যে সুব্রত দা, আমি আর একটা জায়গা যদি বোঝাতে মানে বলতে চাই, সেটা হচ্ছে দেখো, যখন ওই জ্যাঠামশাই এলেন তখনই তো লোকটা থামলেন, ঠিক, তার আগে পর্যন্ত তো লোকটা থামেননি। ঠিক ঠিক। হ্যাঁ, এবং এই যে শুভ্রাংশুদাও যেটা বললেন যে ওই খানটাকে উস্কে দেওয়ারই একটা কোথাও আয়োজন ছিল, আর ফাঁকা মাঠের যেমন একটা অনেক ফাঁকা তো শূন্য অর্থেও ব্যবহৃত হয়। ঠিক ঠিক। আসলে আমি আসলে যেটা বলতে চাইছিলাম মানে আমি ওটাই বলছি যে সম্ভবত আমার মন খুব উৎকট গতির বলে হয়তো হতে পারে, সেটা হচ্ছে শুভ্রাংশুবাবু এই স্বপ্নটার মধ্যে ফাঁকা মাঠটাকে দেখছিলেন কেউ ধরবে তো একটা ইনসিকিউরিটির এমব্লেম্যাটিক হিসেবে। আমার কাছে একই সঙ্গে মনে হয় হয়তো বা এটাও একটা পসিবিলিটি যে ওই ফাঁকা মাঠটা ইজ আ পসিবিলিটি অফ অ্যান এসকেপ। হ্যাঁ, এটা ভালো বলেছেন, কারণ সেটা শুধুমাত্র নেগেটিভ পসিবিলিটি নয়, বন্ধুদের ভেতরে পজিটিভ পসিবিলিটিও হয়তো আছে বলে আমার মনে হয়। মানে দুটোই, মানে মানিকের এইটাই মানে মানিকের লেখার মধ্যে এটাই সব থেকে ফ্যাসিনেটিং জায়গা যে মানে প্রতি মুহূর্তে আমাদের ভাবতে মানে ইট অলওয়েজ প্রোভাইডস আ কাউন্টার পয়েন্ট। খুবই ভালো লাগলো এই ব্যাখ্যাটাও খুব ভালো লাগলো, কারণ ট্রাম্প তো সাধারণত লাইনে আবদ্ধ হয়ে থাকে এবং সমান্তরাল দুটো লাইনে আবদ্ধ হয়ে থাকে, সে নাকি ফাঁকা মাঠে যাচ্ছে, আর ওদিকে শান্তাও বন্ধুদের ভিড়ে ব্যান্ডেজ বাঁধা ফিল করছে, অথচ যে ট্রামে করে যাচ্ছে সেই ট্রামটা ফাঁকা মাঠের ভেতর দিয়ে যায় এবং ট্রামটা দুলতে দুলতে যাচ্ছে, যেরকম সেই 1946-এ অফিস পাড়াটা ফাঁকাও ছিল যখন। না, আমি আবারও বলছি অফিস পাড়াই কিন্তু শুধু নয়, মানে এটা মাথায় রাখতে হবে, মানে দক্ষিণ বা আরো উত্তর হবে না, মানে শহরতলির দিকে সে এগোচ্ছে, সে শহরের প্রাণকেন্দ্র থেকে শহরতলির দিকে খিদিরপুর ধরে ফাঁকা মাঠ অনেক পাবে। হ্যাঁ হ্যাঁ। না মানে বাস্তবে ওইখানে ম্যাপ অনুযায়ী ফাঁকা মাঠ আছে কিনা ওটা থেকেও বেশি ইম্পর্টেন্ট যে আমাদের মনে অ্যাসোসিয়েশনটা কি আসছে। মানে আমার এটা এখন এই আলোচনাটা শুনতে শুনতে ওইটা খুব ভালো লাগলো এই সুব্রতবাবুর এই আলোচনা থেকে, যে ট্রাম্প লাইনে আবদ্ধ নেই, স্বপ্নের মধ্যে অন্তত সে ফাঁকা মাঠে চলে গেছে এবং আমাদেরও উস্কে দিচ্ছে চলো একটু বেলাইনে যাই, তাহলে নতুন কিছু মাথায় আসবে। বেলাইনে যেতে পারলে একটু হাওয়াও আসবে, মানে ওই দম বন্ধ করা ব্যান্ডেজ থেকে মুক্তি আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাতে পড়ে যাওয়ার ঝুঁকি থাকবে একটু, ওই ঝাঁকুনিতে পড়ে যাবো কিনা, কিন্তু ওইটাও আসবে যে একটু ফাঁকা মাঠে যাওয়া হবে। সমর্পিতা ম্যাম মহানির্বাণ মঠের কথা বলছেন, অ্যাকচুয়ালি আমারও মাথায় ওটাই আসছিল, কিন্তু মানে আমি অফ হ্যান্ড মনে করতে পারছিলাম না যে মহানির্বাণ মঠের প্রতিষ্ঠা মানে তার ট্রায়াঙ্গুলার পার্কের যে সেন্টার সেটার প্রতিষ্ঠা কবে আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না। সীতারাম দাস ওঙ্কারনাথের আমি জানি না, এটা কিন্তু একটুখানি দেখা দরকার, তার কারণ সীতারাম দাস ওঙ্কারনাথ এবং মহানির্বাণ মঠের যে যোগাযোগ ইত্যাদি ইত্যাদি, দ্যাট মে নট গো অ্যাজ ব্যাক অ্যাজ দ্যাট পয়েন্ট। ফলে মহানির্বাণ মঠটা হয়তো একটু আমাদের বেশি কন্টেম্পোরারি হয়ে যাচ্ছে, এটা আমার ধারণা, কিন্তু আই এম নট ভেরি শিওর, এটা একটু দেখা দরকার হতে পারে, একটু দেখতে হবে। কিন্তু এগেইন শুভ্রাংশুবাবু যেটা বলছিলেন যে এই ফাঁকা মাঠের মধ্যে দিয়ে যাওয়াটার সেটার অ্যাকচুয়াল ওটা কিন্তু স্বপ্নে ঘটছে, ফলে অ্যাকচুয়াল তার জিওগ্রাফিক্যাল লোকেশনের থেকে তার
ওই সেখানে যে তার যে প্রতীকটার যে মূল্য, সেটা সত্যি আমারও সুধাংশুবাবুর সঙ্গে এখানে আমি সম্পূর্ণ একমত যে সেটা আমার কাছে গল্পের জায়গা থেকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। বিশ্বদীপের কমেন্টটাও খুব ভালো। হ্যাঁ, দারুণ কমেন্টটা বিশ্বদীপ লিখেছে, প্যাজিয়ে সোনার গদি, রাজা মাঠে নেবে যদি খাওয়া খায়, তবে রাজা শান্তি পায়। যে শেষ হয়ে গেছে, ফাঁকা মাঠে পৌঁছে যখন ক্লান্ত সৈনিক হয়তো একা একা নিভৃতে বিশ্রাম নিতে যেতেও পারে। ফ্যান্টাস্টিক। আমি এটাই বলছি যে মানে ফাঁকা মাঠে পড়ে যাওয়াটা ইট মে নট নেসেসারিলি বি আ নেগেটিভ, অলসো বি আ পজিটিভ। মানে ওইটাই উইশ থাকতে পারে, এই কথাটা শুনতে পেলে ফ্রয়েড খুব খুশি হতেন। আমি ওই উইশটা অ্যাভয়েড করতে চাইছিলাম, উইশ ফুলফিলমেন্ট থাকে। ফোর্ট উইলিয়ামের কাছ দিয়ে ট্রামটা যাচ্ছে আলোচনাটা কি? আরো উপভোগ্য হল। ফোর্ট উইলিয়ামের কাছ দিয়ে ট্রামটা যাচ্ছে কি? এই যে যেন এক একজনের এক এক রকম মনে হচ্ছে আর কি, সেইখানেই আমার মনে হচ্ছে এখানেই আমরা ছাড়ি আজকে, যে বিভিন্ন ধরনের একটা ফিলিংও হচ্ছে। আস্তে আস্তে সুব্রতরও চা শেষই হয়ে গেছে, বোধহয় ও চাপে আর পাবে না। আমরা এখানেই আস্তে আস্তে শেষ করি, আমাদের 8টায় টাইম দেওয়া ছিল। যাই হোক, এটা খুব ইন্টারেস্টিং একটা। থ্যাংক ইউ, আপনারা সত্যি থ্যাংক ইউ, খুবই উপভোগ্য হলো। ভালো লাগছে। থ্যাংক মানে ইউ। গল্পের ব্যাপারে আমরা খুবই উপভোগ করলাম। মোটামুটি শেষের দিকে নিয়ে যাই। কমেন্ট তো সুব্রত নিজেই দেখতে পেরেছে, সবাই ভালো লেগেছে, সেটাই আমাদের পাথেও। আমরা তো সেই কারণেই এটা করেছিলাম যে সবাই যাতে ভালো লাগে। আর যেটা সুব্রত প্রথমেও বলেছিল যে এইরকম একটা লকডাউন পরিস্থিতির মধ্যে লোকে তো একটুখানি হাওয়া খুঁজছে, সেই হাওয়াটাও তো একটা পাওয়ার একটা ব্যাপার আছে, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। এবং যারা ভালো থেকো ওয়েবিনার গুলো অ্যাটেন্ড করেন তাদের সবার জন্য, এবং যারা আজকে এসছেন বেশ কিছু নতুন লোককে আমরা দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ যে আপনারা আপনাদের মূল্যবান সময়টা এই সময় দিয়ে অনুষ্ঠানটাকেও যে এতটা সাফল্যমণ্ডিত করেছেন, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। আমাদের নেক্সট প্রোগ্রামটা বলে দিই, কারণ এইগুলো সেই ফেসবুক আর হোয়াটসঅ্যাপের বদলে এই সুযোগটা তো আমরা ছাড়বো না। আমাদের পরের ওয়েবিনারটা সুব্রতকেও জানাচ্ছি, শনিবার আমাদের ওয়েবিনারটার নাম বিয়ন্ড বাইনারিজ, আন্ডারস্ট্যান্ডিং অল্টারনেটিভ সেক্সুয়ালিটিস। এটা বলছেন পারমিতা ব্যানার্জি, আমাদের আরেক বন্ধু, সে বলবে এটার উপরে। আপনারা যারা ইন্টারেস্টেড, কারণ অনেকেই এর প্রথম পার্টটা আপনারা অ্যাটেন্ড করেছেন 2 স্যাটারডে আগে, যেখানে আমরা এই নিয়ে কথা বলেছি। তো আমরা সেইটার উপরে পরের প্রোগ্রামটা করছি নেক্সট স্যাটারডে, which is 22nd of May 4:30, যেটা আমাদের স্ট্যান্ডার্ড টাইম 4:30 থেকে 6:30। কিন্তু আজকে সবাই আপনারা আসাতে আমরা ভীষণভাবে খুশি। ভালো থেকো তরফ থেকে আপনাদের সবাইকে গুড ইভিনিং, এবং সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, এই বলে আজকে আমরা এটা শেষ করছি। অ্যান্ড ভেরি ভেরি বিগ থ্যাঙ্কস টু সুব্রত। থ্যাংক ইউ সো মাচ। আমারই সৌভাগ্য সত্যি আপনাদের সঙ্গে আর মানিক নিয়ে কথা বলতে সব সময়ই ভালো লাগে। না জানিয়ে আমি চলে যেতে পারিনি বলে আরেকটু অপেক্ষা করলাম। দারুণ বলেছিস, তোর বিশ্লেষণ অতি চমৎকার, তোর ছাত্রী হতে ইচ্ছে করছিল। আমি আপনার ছাত্র। অনুরোধ রয়ে গেল আমার, সেটা হলো তুই এত সুন্দর বিশ্লেষণ করলি, তুই ব্রেক্টের কথা বারবার বললি, কেননা গল্পটা স্ট্রাকচারাল দিক থেকে তুই দেখে বললি, কিন্তু তুই একটা জিনিস যদি আমাকে একটু বলতিস আমি আরো খুশি হতাম। তোর গল্পে তো নানান পরত তুই বললি, তখন তুই সেজো মামা প্রসঙ্গটা এক ঝলকের জন্য এনেছিলি শান্তার মনে। তা সেই সেজো মামা প্রসঙ্গটাকে তুই এক্সপ্লোর কেন করলি না আর একটু? কেননা শান্তা যে এগিয়ে এসেছিল অমূল্যকে অ্যাকিউজ করতে, তার পেছনে কি কোথাও সেজো মামার কোথাও কোনো ভূমিকা ছিল? সেটার দিক থেকেই কি তাকে হয়তো ওভার ডিফেন্সিভ করে তুলেছিল? সেই প্রসঙ্গটা তুই যদি আরেকটু আমাদের। আমি বলছি দিদি, আমার যেটা মনে হয়। থ্যাংক ইউ। আমি আসলে আমি চাই না, কিন্তু ওই জায়গাটা আমি একটু হাইলাইট না করেই পারিনি। মানে মানিকের গল্প পড়তে পড়তে তার মধ্যে নিজের কমেন্ট জুড়ে দেওয়াটা আমার খুব অস্বস্তিকর রকম অন্যায় মনে হয়। কিন্তু হ্যাঁ দিদি, আপনি একদম সত্যি একদমই ঠিক বলেছেন। কিন্তু আমি যেটা বলতে চাইছি, এই জায়গাটা
খুব ফ্যাসিনেটিং একেবারে একটা জায়গা। তার কারণ মানে এখানে পরপর দুটো মানে এগেইন দুটো নিগেশন আছে, পরপর দুখানা নিগেশন আছে, মানে সরি একটা নিগেশন আছে। মানে আমি বলতে চাইছি যে শান্তার জীবনের এর আগেই বোঝা যায় এখান থেকে যে তার সেজ মামার কাছ থেকে যৌন হেনস্থার শিকার সে আগে হয়েছে। সে যে কি বিকৃত মানসিকতা তার সেটা সে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মানে এই যে একটা রিপ্লেসমেন্ট, মানে মানিক যেটা দেখান, মানে একটাও শব্দ কেন ফেলা যায় না দেখুন দিদি, আমি আমি একটু ওই জায়গাটায় যাই। শান্তা কিন্তু যে মুহূর্তে টের পেয়েছে যে আসলে এই লোকটি তাকে মোলেস্ট করেনি, সেই মুহূর্তে সে কিন্তু প্রায় পেট্রিফাইড হয়ে গেছে। সে কিন্তু স্টপেজে ট্রামের বেলটা দড়িটা ধরে টানতে পারেনি, তার হয়ে কন্ডাক্টর ওটা টেনেছে, এবং সে অ্যাজ ইফ ইন আ ট্রান্স, মানে অ্যাজ ইফ ইন আ পেট্রিফাইড মোমেন্ট, আই কোট, শান্তার হয়ে কন্ডাক্টর ঘন্টা মারে, কলের পুতুলের মতো শান্তা নেমে যায়, মনে তার পড়ে যায় তারই সেজ মামার কথা। এই যে মুহূর্তে, মানে কেন আমি বলছি এটা যে খুব ফ্যাসিনেটিং, কেন আমি এখানে একটা কমেন্ট না করেই থাকতে পারিনি, সেটা হচ্ছে এই যে অ্যারিস্টটল এক জায়গায় বলছেন, মানে কাব্যদত্তে বলছেন যে দ্য গ্রেটেস্ট ফিলিং অফ এস্থেটিক প্লেজার, আই এম সরি আমি সত্যি কান বলছি তার কারণ আমি এস্থেটিক প্লেজারের প্রসঙ্গ এখানে নিয়ে আসছি, কিন্তু মানে প্লেজারটা বাদ দিলেও ইমোশনটা থাকে, সেটা হচ্ছে দিস ইজ দ্যাট। এস্থেটিক প্লেজার হচ্ছে একটা প্লেজার অফ রিকগনাইসেন্স, রিকগনিশন, অ্যানাগনালিসিস, যে এটাকে আমি ওটা বলে চিনতে পারছি। দেখুন দিদি, এই মোমেন্টটাতে যে মুহূর্তে অমূল্যর পক্ষে তাকে মোলেস্ট করবার পসিবিলিটিটা নেগেটেড হয়, সেই মুহূর্তে তার কাছে কিন্তু আর ওই চাদর মুড়ি দিয়ে নেমে যাওয়া লোকটা ফিরে আসে না, বরং একেবারে সম্পূর্ণ লেপ্টে গিয়ে ফিরে আসে ওই রিকগনাইসেন্স, ওই রিকগনিশন, ওই সেজ মামা। হ্যাঁ, মানে আমি বলতে চাইছি যেটা, এই যে সে যে পেট্রিফাইড হয়ে যায়, দেখুন সে মোলেস্টেড হয়ে পেট্রিফাইড হয়নি, সে ফুঁসে উঠেছে, রুখে উঠেছে, কিন্তু সে পেট্রিফাইড হয়েছে যে মুহূর্তে বুঝেছে যে আসলে তাকে অমূল্য মোলেস্ট করেনি, এবং সেই মুহূর্তে তার ট্রমাটা বহুগুণিত হয়ে ফিরে এসছে, তার কারণ সেটা একটা সাস্টেইনড, একটা সম্ভবত রিপিটেড, একটা মেমোরি অফ রিপিটেড অ্যাসাল্ট, যেটার জন্য সে 7-8 বছর সেজ মামার সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি, সেইটা রিকগনাইসেন্স হিসেবে ফিরে এসছে। দিস ইজ দ্যাট। প্লেজারের প্রসঙ্গই নয়, বাট দ্য ইমোশন ইজ দ্যাট অফ আ রিকগনিশন, নট জাস্ট অফ আ কগনিশন। সেই জন্যই আমি মানে এতগুলো কথার গল্পটা পড়তে পড়তে মাঝখানে বলার, থ্যাংক ইউ দিদি, আপনি প্রসঙ্গটা তুললেন, থ্যাংক ইউ ভেরি মাচ। মানে আমি কি বলতে পারলাম যে আমার বক্তব্যটা সুন্দর বিশ্লেষণ। থ্যাংক ইউ ফর রেজিং ইট এগেইন। তাহলে আমরা এখানেই শেষ করছি। গুড নাইট অ্যান্ড শুভ রাত্রি, এবং আবার বলছি সবাই সাবধানে থাকবেন, বিকজ দ্যাট ইজ দি বাজওয়ার্ড। সবাই প্লিজ সাবধানে থাকবেন। আমরা আবার দেখা হবে আমাদের শনিবার। থ্যাংক ইউ সুব্রত, থ্যাংক ইউ ওয়ান্স মোর। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। গুড নাইট। গুড নাইট।